শুভেচ্ছা। পড়ছি টিম মার্শালের বেস্ট সেলার বই দ্য পাওয়ার অব জিওগ্রাফি, অধ্যায় ৩, সৌদি আরব। আপনি হাঁটতে থাকলে ওরা আপনাকে অনুসরণ করতে বাধ্য। প্রিন্সেস রিমা বিনতে বন্দর আল সৌদ, প্রথম নারী সৌদি রাষ্ট্রদূত। একটা সমস্যা সমাধানের প্রথম শর্ত হলো সমস্যাটিকে সঠিকভাবে বুঝতে পারা। সৌদি এবং আরব, মাত্র এই দুটি শব্দ দিয়েই সৌদি আরবের সমস্যাটা ব্যাখ্যা করা যায়। আরব উপদ্বীপের কেন্দ্রস্থলে অবস্থিত নাজদ অঞ্চল। 1740 সালের দিকে এই অঞ্চলের কিছু অংশ নিয়ন্ত্রণ করতেন মোহাম্মদ ইবনে সৌদ নামে এক স্থানীয় আমির। তারই এক সরাসরি বংশধর 1930 সালে এসে নিজেদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলের সীমানা ব্যাপকভাবে সম্প্রসারিত করেন। ইবনে সৌদের পরিবারের নামে দখলকৃত এই অঞ্চলটির নতুন নাম দেওয়া হয় সৌদি আরব। কিন্তু কোনো পরিবার যদি নিজেদের নামে একটি রাষ্ট্রের নাম রাখে, তাহলে যেসব মানুষ সেই পরিবারের অন্তর্ভুক্ত নয় তাদের কি হবে? যেমন ব্রাজিলের প্রতিটি নাগরিকই ব্রাজিলীয় পরিচয়ের অংশ এবং আইনের দৃষ্টিতে সবাই সমান। কিন্তু সৌদি আরবের প্রতিটি নাগরিক সৌদ পরিবারের সদস্য নয়, আর তাই সবার মর্যাদাও এক নয়। আজকে যদি আমি যুক্তরাজ্যের ক্ষমতা দখল করি আর তারপর যুক্তরাজ্যের নাম বদলে মার্শল্যান্ড রেখে দেই, কিছু মানুষ হয়তো সেটা মেনেও নিবে, আবার অনেকেই হয়তো বলবে নামটা দেশের জলবায়ুর সঙ্গে বেশ মানানসই। কিন্তু সেই দেশের প্রতি তাদের আসলে ঠিক কতটা আনুগত্য থাকবে? দেশ তো আসলে তখন আমি নিজেই। আমার প্রতি নাগরিকদের আনুগত্য চাইছি আমি। এখানে আমি আগেভাগে স্পষ্ট করে বলে দিতে চাই যে ঈশ্বরের কৃপায় কমনওয়েলথের প্রধান এবং খ্রিস্ট ধর্মের রক্ষক মহামান্য রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতি আমার কোনো বিশ্বাসঘাতকতামূলক মনোভাব নেই। এতটা উচ্চবিলাসী আমি নই। আসলে রাষ্ট্রের সঙ্গে নিজেদের পারিবারিক পরিচয় যুক্ত করার ফলে সৌদি রাজপরিবারের জন্য বেশ বড় একটা জটিলতার সৃষ্টি হয়েছে। ঐতিহাসিকভাবে বিচার করলে সৌদ বংশ এটা দাবি করতে পারে যে নাজদের কিছু অংশ তাদের নামে পরিচিত হোক, কিন্তু তাই বলে গোটা আরব উপদ্বীপ? এটা অনেক বড় দাবি। এমনকি আজকের সৌদি আরব রাষ্ট্রের একটি বিশাল অংশ মাত্র 1 শতাব্দী আগেও সৌদ পরিবারের শাসনের অধীনে ছিল না। 120 বছর আগেও যদি কেউ শাম্মার গোত্রের কাছে গিয়ে বলতো যে তাদের স্বাধীন আমিরাত একদিন সৌদ সাম্রাজ্যের অধীনে একটি সাধারণ প্রদেশে পরিণত হবে, তার পরের মুহূর্তেই হয়তো সবার হাতে তলোয়ার উঠে আসতো। তাছাড়া পারস্য উপসাগরের কাছাকাছি অঞ্চলে বসবাসকারী শিয়া জনগোষ্ঠীর সঙ্গে সুন্নি ওয়াহাবিদের দ্বন্দ্ব চলে আসছে শতাব্দীর পর শতাব্দী ধরে। শিয়ারা কখনোই কল্পনা করেনি যে তারা একদিন সুন্নি ওয়াহাবি মৌলবাদী সৌদি শাসকের অধীনে চলে যাবে। তবে তার মানে আবার এটা নয় যে আধুনিক সৌদি রাষ্ট্র টিকে থাকতে পারবে না। দেশটিতে যে আজও অভ্যন্তরীণ অস্থিরতা রয়ে গেছে এবং আঞ্চলিক উত্তেজনা রয়ে গেছে, তার একটা ব্যাখ্যা মাত্র। সৌদি রাজপরিবার যদি ক্ষমতা ধরে রাখতে চায়, তাহলে একদিকে যেমন তাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে, অন্যদিকে প্রান্তিক অঞ্চলগুলোর আনুগত্য নিশ্চিত করতে হবে। 1 শতাব্দী আগেও এই অঞ্চলে বাস করত মাত্র 2 মিলিয়ন মানুষ। এদের বেশিরভাগই ছিল যাযাবর। সেই অঞ্চলটি এখন 34 মিলিয়ন জনসংখ্যার একটি রাষ্ট্র। আরব উপদ্বীপের বড় অংশ জুড়ে বিস্তৃত এই রাষ্ট্র মূলত একটা বিশাল মরুভূমি। তেল আর বালি ছাড়া এখনও দেশটিতে তেমন কিছুই নেই। তবে এই জ্বালানি সম্পদই সৌদি আরবকে 20 শতকের দিকে এগিয়ে নিয়ে গেছে, পরিণত করেছে বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ শক্তিতে। সৌদি আরব দেশটির প্রধান মিত্র ও রক্ষক হলো মার্কিন যুক্তরাষ্ট্র, আর যুক্তরাষ্ট্রের তাদের সাথে সম্পর্কের ভিত্তি হলো এই তেল। এই সম্পদ সৌদি আরবকে বিপুল ঐশ্বর্যের মালিক করেছে, আর এই ঐশ্বর্যের জোরেই তেলের প্রবল তৃষ্ণায় কাতর এই পৃথিবীতে টিকে আছে দেশটি।
অবশ্য সৌদি ক্ষমতা কাঠামোর একটি অংশ ইসলামী মৌলবাদের চরম সহিংস রূপ বিশ্বের বিভিন্ন প্রান্তে রপ্তানি করে চলেছে। সাম্প্রতিক সময়ে সবচেয়ে পরিচিত সৌদি নাগরিক কোনো বাদশা বা তেল ব্যবসায়ী বিলিয়নার নন, তিনি একজন সন্ত্রাসী যার নাম ওসামা বিন লাদেন। কিন্তু সৌদি আরবের সামনে এখন বেশ বড় একটা সমস্যা দেখা দিয়েছে। সমগ্র বিশ্ব তেলের উপর থেকে নির্ভরতা কমিয়ে ফেলছে ধীরে ধীরে। তাহলে এই রাজতন্ত্রের ভবিষ্যৎ কি? দেশটির জনসংখ্যার একটা অংশ অস্থির, চারপাশে রয়েছে শত্রুর উপস্থিতি, আর অন্যদিকে শাসকের শাসনের বৈধতাও প্রশ্নবিদ্ধ। এমন পরিস্থিতিতে শাসকদের করণীয় কী? একমাত্র পথ হলো আধুনিকায়ন। প্রযুক্তি ব্যবহার করে নবায়নযোগ্য শক্তির সম্ভাবনা কাজে লাগিয়ে একবিংশ শতাব্দীর বাস্তবতায় টিকে থাকতে হবে। তবে এই যাত্রা খুব একটা সহজ হবে না। সৌদি আরবের এই প্রচেষ্টা সফল হবে নাকি ব্যর্থ হবে, তার ফলাফল শুধু এই দেশটিকেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য এবং বাকি বিশ্বকেও গভীরভাবে প্রভাবিত করবে। সৌদি আরব দেশটি গড়ে উঠেছে বিংশ শতকে আধুনিক পরিবহন ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে। তবে ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে এখনও দেশটির বিভিন্ন অঞ্চলের মধ্যে নানা রকম বৈচিত্র্য রয়ে গেছে। কয়েক দশক আগেও দেশটির বিশাল একটা অংশ বসবাসের অনুপযুক্ত ছিল। সৌদি আরব হলো পৃথিবীর বৃহত্তম নদীবিহীন দেশ। দেশটির অভ্যন্তর ভাগ জুড়ে বিস্তৃত রয়েছে দুটি বিশাল মরুভূমি। উত্তর দিকে রয়েছে আন-নাফদ মরুভূমি, যা আবার একটা সরু বালুময় করিডর দিয়ে সংযুক্ত রয়েছে রুব আল খালি মরুভূমির সঙ্গে। রুব আল খালি অর্থ শূন্য প্রান্তর। এটি হলো পৃথিবীর সবথেকে বড় অবিচ্ছিন্ন বালিময় অঞ্চল। এই ভয়ঙ্কর নির্জন মরুভূমিতে টিকে থাকতে পারে শুধু অল্প কিছু যাযাবর বেদুইন। তবে বেদুইনদের কাছে মরুভূমিটির নাম আল রামলাহ, অর্থাৎ বালি। এই বিরান ভূমি আয়তনে ফ্রান্সের চেয়েও বড়। এইখানে বালিয়াড়িগুলো 250 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু হয়ে সৌদি আরব এবং ওমান পার হয়ে ইয়েমেন পর্যন্ত এই মরুভূমির বিস্তার। গ্রীষ্মকালে এই মরুভূমির তাপমাত্রা এমনকি ছায়াতেও 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। যদিও ছায়া বলতে আমরা আসলে মরুভূমিতে তেমন কিছুই দেখতে পাই না। আবার শীতকালে রাতের বেলায় এই মরুভূমিতে অনুভূত হয় তীব্র কনকনে ঠান্ডা। আজকের এই আধুনিক যুগে এসেও খুব কম মানুষই মরুভূমির গভীরে প্রবেশ করে। ফলে এর বড় অংশই এখনও অনাবিষ্কৃত রয়ে গেছে। জানা যায় এই অঞ্চলে বালির নিচে নাকি বিপুল পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী, ফলে এই সম্পদকে কাজে লাগানো লাভজনক মনে করা হচ্ছে না। 8টি রাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের স্থল সীমান্ত রয়েছে। দেশটির উত্তরে রয়েছে জর্ডান, ইরাক ও কুয়েত। দেশটির পূর্ব উপকূলে দক্ষিণ দিকে বিস্তৃত হয়ে রয়েছে বাহরাইন, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। এই 6টি দেশ পারস্য উপসাগরের তীরে অবস্থিত। দক্ষিণে রয়েছে ওমান ও ইয়েমেন। এর মধ্যে ইয়েমেনের সীমান্তই সবচেয়ে দীর্ঘ এবং সবচেয়ে অস্থির। সৌদি আরবের দক্ষিণাঞ্চলকে স্থলভিত্তিক হুমকি থেকে রক্ষা করার জন্য রুব আল খালি মরুভূমি প্রাকৃতিক প্রতিরক্ষা হিসাবে কাজ করে, কিন্তু একই সঙ্গে দক্ষিণের দেশগুলোর সঙ্গে বাণিজ্য করাও কঠিন করে তোলে এই বিশাল মরুভূমি। এই বিশাল বালির সমুদ্র পাড়ি দেওয়া একসময় দক্ষিণ মেরু অতিক্রম করার মতোই কঠিন বলে মনে করা হতো। এই মরুভূমিতে প্রথম নথিবদ্ধ অভিযানটি মাত্র 1 শতাব্দীরও কম সময় আগের ঘটনা। 1931 সালের ডিসেম্বর মাসে ব্রিটিশ অভিযাত্রী বার্টরাম থমাস বেদুইন ট্রাইবালদের সঙ্গে নিয়ে ওমান উপকূল থেকে যাত্রা শুরু করেন। 1300 কিলোমিটার পাড়ি দিয়ে কয়েক সপ্তাহ পরে তিনি কাতারে পৌঁছান। তবে সময়ের সঙ্গে সঙ্গে মরুভূমির বুকে যাতায়াত কিছুটা সহজ হয়েছে। এমনকি 2018 থেকে
ওমান থেকে মরুভূমি পেরিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদ পর্যন্ত একটি মহাসড়কও চালু করা হয়েছে। আপনি যদি এই পথ ধরে গাড়ি চালানোর কথা ভাবেন, তাহলে থমাস বা তার সঙ্গীদের মতো দুর্ধর্ষ অভিযাত্রী হতে হবে না। তবে একটা ব্যাপার মাথায় রাখা জরুরি, এই পথের কোথাও কোনো সার্ভিস স্টেশন নেই। না আছে তেল নেওয়ার সুযোগ, না আছে গাড়ি খারাপ হলে মেরামতের সুযোগ। সৌদি আরবের বর্তমান জনবসতির কাঠামো বোঝার জন্য প্রাচীন বাণিজ্য পথ ও জলবায়ুর প্রভাব জানা খুবই গুরুত্বপূর্ণ। ভূগোলের প্রভাবেই এই অঞ্চলের প্রাচীন বাণিজ্য পথগুলো গঠিত হয়েছে। সৌদি আরবের সমস্ত উঁচু অঞ্চল মূলত দেশটির পশ্চিমাংশে অবস্থিত। লোহিত সাগরের সৌদি উপকূল জুড়ে প্রায় সমান্তরালভাবে সারি সারি পাহাড় ও পর্বতমালা দেখা যায়। এই অঞ্চলের উপকূলবর্তী সমভূমি তুলনামূলকভাবে সরু। উদাহরণস্বরূপ বলা যায় উপকূলীয় শহর জেদ্দা সমতল ভূমিতে অবস্থিত, কিন্তু মাত্র 60 কিলোমিটার ভেতরে গেলেই পবিত্র নগরী মক্কা, আর মক্কার অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে 277 মিটার উঁচুতে। মক্কার আশেপাশের পাহাড়গুলোর মধ্যে কোনোটির উচ্চতা 1879 মিটার পর্যন্ত। এই উঁচু অঞ্চলগুলোর মধ্য দিয়ে একটি গিরিপথ চলে গেছে মদিনার দিকে। প্রাচীনকালের কাফেলাগুলোর জন্য এটি একটি প্রধান বাণিজ্য পথ হয়ে উঠেছিল। এই সময় রুব আল খালি মরুভূমির মধ্য দিয়ে যাতায়াত করা সম্ভব ছিল না, ফলে আফ্রিকা ও লোহিত সাগরের সাথে পারস্য ও ভারতের বাণিজ্য মূলত এই তিনটি শহর জেদ্দা, মক্কা ও মদিনার মধ্য দিয়ে পরিচালিত হতো। দেশটির প্রধান জনবসতিগুলো মূলত ভূপ্রাকৃতিক কারণেই এই অঞ্চলগুলোতেই গড়ে উঠেছিল। সৌদি আরবের সর্বোচ্চ পর্বতমালা অবস্থিত দক্ষিণের ইয়েমেন সংলগ্ন সীমান্তের কাছাকাছি। এই অঞ্চলের আবহাওয়া তুলনামূলকভাবে ঠান্ডা, আর এই কারণে প্রাচীনকাল থেকেই এখানে জনবসতি গড়ে উঠেছে। সৌদি আরবের অধিকাংশ মানুষ দেশের পশ্চিম অংশে, বিশেষ করে মক্কা, মদিনা ও জেদ্দার আশেপাশে বসবাস করে। তবে ইয়েমেনের সীমান্তলগ্ন পার্বত্য অঞ্চল হল দেশটির সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা। উত্তর পশ্চিমের হিজাজ বা অন্যান্য পার্বত্য অঞ্চল পার হয়ে পূর্ব দিকে এগিয়ে গেলে পারস্য উপসাগর পর্যন্ত পুরোটাই সমতল অঞ্চল। সৌদি আরব মূলত সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশ, তবে এখানে উল্লেখযোগ্য সংখ্যায় শিয়া সংখ্যালঘুও রয়েছে। শিয়াদের বেশিরভাগই বসবাস করে পারস্য উপসাগরের উপকূল ইস্টার্ন প্রভিন্সে। এই শিয়ারা মূলত বাহরানা গোত্রের সদস্য। বাহরানা শব্দটি এসেছে বাহরাইন শব্দ থেকে। বাহরাইন শব্দটির মূল আরবি হচ্ছে বাহর বা সমুদ্র। শব্দটির বহু বচন বাহরাইন, অর্থাৎ দুই সমুদ্র। ঐতিহাসিকভাবে বাহরাইন অঞ্চলে একদিকে যেমন ছিল মিঠা পানির উৎস, আর একদিকে ছিল লবণাক্ত সমুদ্র, তাই এই অঞ্চলের নাম হয়েছিল বাহরাইন। আর এই অঞ্চলের মানুষ হিসাবে তাদের নাম হয়েছে বাহরানা। এরা আরব উপকূলের প্রাচীন আরব অধিবাসী। কথা বলার জন্য এই মানুষগুলো বাহরাইনি আরবি উপভাষা ব্যবহার করে, যা সাধারণ খাড়ি আরবি থেকে কিছুটা ভিন্ন। সৌদি আরবের এই শিয়া প্রধান অঞ্চলটি বিদেশি শক্তির অনুপ্রবেশ বা নাশকতার জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এই অঞ্চলে তেল ও গ্যাসের শত শত পাইপলাইন থাকায় ধ্বংসাত্মক নাশকতা ঘটানো খুব সহজ। ইস্টার্ন প্রভিন্সকে 25 কিলোমিটার দীর্ঘ সেতুর মাধ্যমে শিয়া অধ্যুষিত বাহরাইনের সঙ্গে যুক্ত করা হয়েছে। বাহরাইনের শাসক সুন্নি হলেও বাহরানা শিয়ারাই দেশটিতে সংখ্যাগরিষ্ঠ। 1886 সালে সৌদি সরকার সেতুটি নির্মাণ করেছিলেন। সৌদি সরকারি ভাষ্য অনুযায়ী এটি নির্মাণ করা হয়েছে মূলত যাতায়াত, পর্যটন ও বাণিজ্যের জন্য। কিন্তু অপ্রকাশ্য বাস্তবতা হলো বাহরাইনে সুন্নি শাসকদের বিরুদ্ধে যদি দেশের শিয়াদের আন্দোলন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে এই সেতু ব্যবহার করে সৌদি
ট্যাঙ্ক দ্রুত সেখানে পৌঁছাতে পারবে। শিয়া জনগোষ্ঠীর আরেকটি বড় অংশ রয়েছে ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায়। এছাড়া মক্কা ও মদিনাতেও উল্লেখযোগ্য সংখ্যক শিয়া বসবাস করে। সৌদি আরবের কেন্দ্রস্থলে রয়েছে রাজধানী রিয়াদ এবং নাজদ অঞ্চল। রিয়াদ দেশের বৃহত্তম শহর এবং রাজনৈতিক কেন্দ্রবিন্দু হলেও অন্যান্য প্রধান বসতি থেকে এটি সম্পূর্ণ বিচ্ছিন্ন। এই ভৌগোলিক বিচ্ছিন্নতা রিয়াদের ইসলাম চর্চাকে তুলনামূলকভাবে আরও কট্টর করে তুলেছে, যা এমনকি বেশিরভাগ সৌদি জনগণের কাছেও অতিরিক্ত কঠোর মনে হয়। অতি প্রাচীনকালে মরুভূমির জাহাজ নামে খ্যাত উটের আবির্ভাব মরুভূমির বুকে মানুষের চলাচলের সুযোগ করে দিয়েছিল। ফলে মক্কার ব্যবসায়ীরা মদিনার ও মক্কার মতো ছোট ছোট মরুদ্যানের ভিত্তিক শহরে সহজেই যাতায়াত করতে পারত। তবে সৌদ পরিবার যেখানে বাস করত, অর্থাৎ নাজদ অঞ্চলকে পশ্চিম দিক থেকে আলাদা করে রেখেছিল হিজাজ পর্বতমালা, আর বাকি 3 দিক থেকে বিচ্ছিন্ন করে রেখেছে 3টি বিশাল মরুভূমি। নাজদ কার্যত একটি অনুন্নত মরু অঞ্চল। এখানে পানির তেমন কোনো উৎস ছিল না। আসলে বিশেষ প্রয়োজন ছাড়া কেউই যেত না নাজদের আশেপাশে। তবে এর মধ্যে একমাত্র ব্যতিক্রম ছিল আরব উপদ্বীপের পূর্ব প্রান্ত থেকে মক্কা যাওয়া হজযাত্রীরা। হজযাত্রীরা ছাড়া অধিকাংশ মানুষ নাজদের মধ্য দিয়ে যাওয়ার পরিবর্তে বিকল্প সহজ পথ বেছে নিত। শতাব্দীর পর শতাব্দী ধরে বহির্বিশ্ব নাজদেরকে একরকম উপেক্ষাই করে এসেছে। নাজদ অঞ্চলের ইতিহাসে একটা বড় পরিবর্তন আসে অষ্টাদশ শতকের মধ্যভাগে এসে। সেই সময় আল সৌদ বংশের কয়েক শত উচ্চাভিলাষী সদস্য আদ-দিরিয়া নামক এক মরুদ্যানের কাছে কয়েকটি খেজুর বাগানের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর এই মরুদ্যানকে ঘিরেই তারা বসতি স্থাপন করে এবং সৌদদের নেতা মোহাম্মদ ইবনে আল সৌদ নিজেকে আমির ঘোষণা করেন। মরুদ্যান থেকে একটু দূরেই ছিল হাজর নামক একটি প্রাচীন শহর। ইবনে সৌদ শহরটিকে নাম বদলে রাখেন রিয়াদ। এরপর থেকে সেখানে গড়ে তোলেন একটি সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র। শহরটি ধীরে ধীরে নাজদ অঞ্চলের রাজনৈতিক কেন্দ্র হয়ে ওঠে। যদি কখনো আপনার রিয়াদে যাওয়ার সুযোগ হয়, তাহলে মরুভূমির মধ্য দিয়ে 25 কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্থানটি দেখে আসা আপনার জন্য একটা মূল্যবান অভিজ্ঞতা হতে পারে। শহরটি বেশ উপভোগ্য। তাছাড়া সৌদি রাষ্ট্রের জন্মস্থান হওয়ায় শহরটির রোমাঞ্চকর একটি দিকও আছে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত আদ-দিরিয়া এখনও সেই অতীতের স্মৃতি ধরে রেখেছে। এখানে গেলে আপনি দেখতে পাবেন কাদা মাটি দিয়ে তৈরি শহরের প্রাচীরের মধ্যে আধভাঙা ভবন, নতুন করে বানানো মাটির ঘর এবং কাদা মাটির ইটের তৈরি 4তলা রাজপ্রাসাদ। প্রায় সব মিলিয়ে জটিল গোলকধাঁধার মতো সরু গলিপথে ঘেরা ঐতিহাসিক এক শহর এটি। সৌদি পরিবারের শক্তি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় ওয়াহাবি বংশের সঙ্গে একটি কৌশলগত জোট গড়ে তোলে তারা। এই জোট আজও বহাল রয়েছে। ধর্মীয় পণ্ডিত মুহাম্মদ ইবনে আবদ আল ওয়াহাব 1744 সালে মুহাম্মদ ইবনে সৌদের কাছে আনুগত্যের শপথ নেন। ইবনে আল ওয়াহাব বিশ্বাস করতেন সাধারণ মুসলিমদের অবশ্যই নিরঙ্কুশ আনুগত্য সহ একজন মুসলিম শাসকের অধীনে থাকতে হবে, আর এর বিনিময়ে সেই শাসককে দেশ পরিচালনা করতে হবে কঠোর ইসলামী নীতির ভিত্তিতে। খ্রিস্টানদের মতো ধর্ম ও রাজনীতিকে আলাদা করে রাখার ঐতিহ্যগত কলাকৌশল ইসলামে নেই। এই সমঝোতার ভিত্তিও ছিল মূলত ধর্ম ও রাজনীতির একাত্মকরণ। এখানে রাজনৈতিক ক্ষমতা থাকবে সৌদ পরিবারের হাতে, আর ধর্মীয় ও সামাজিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করবে ওয়াহাবিরা। এখন পর্যন্ত মূলত এই কাঠামোই বজায় আছে। তবে মাঝে মধ্যেই সৌদি আরবের এই দুই স্তম্ভ একে অপরকে নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
সৌদির বেশিরভাগ নাগরিক সুন্নি মুসলিম হলেও সবাই ওয়াহাবি মতবাদ অনুসরণ করে না। উদাহরণস্বরূপ বলা যায়, নাজদের উত্তরাঞ্চলে একসময় সৌদ পরিবারের প্রধান প্রতিদ্বন্দ্বী শাম্মার গোত্রের শাসন ছিল। সেখানে সুন্নি মতবাদেরই তুলনামূলকভাবে কম কঠোর একটি সংস্করণ প্রচলিত ছিল। একইভাবে লোহিত সাগরের উপকূলীয় অঞ্চলগুলো মানুষ নিজেদেরকে তুলনামূলকভাবে উদার মনে করে। বহির্বিশ্বের প্রতি হলেও তাদের মনোভাব বেশ খোলামেলা। তাদের মনস্তত্ত্ব ওয়াহাবি মতবাদের মূলনীতিগুলো থেকে অনেকটাই আলাদা, অর্থাৎ আধুনিক বিশ্বের অন্যতম নিয়ন্ত্রিত সমাজ হিসাবে গড়ে ওঠার পেছনে সৌদি আরবের সব মানুষের পূর্ণ সম্মতি ছিল না। পরবর্তী সময়েও অনেকেই এই কঠোর ধর্মীয় কাঠামো ভেঙে আরও স্বাধীন সমাজ চেয়েছে। আজকের যে সৌদি সমাজ আমরা দেখি, সেটা তৈরি করা হয়েছে রীতিমতো পরিকল্পনা করে। সৌদ ওয়াহাবি জোটকে আরও দৃঢ় করতে ইবনে সৌদের জ্যেষ্ঠ পুত্রের সঙ্গে আল ইবনে আবদ আল ওয়াহাবের কন্যা বিয়ে দেওয়া হয়। আল সৌদ প্রকাশ্যে ওয়াহাবি মতবাদকে বুকে জড়িয়ে ধরেন। ওয়াহাবিরা সৌদদের সমর্থন জানায় এবং এরপর তারা একসঙ্গে আরব উপদ্বীপের জয়ের অভিযানে নামে। 1765 সালে তারা পুরো নাজদ অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় এবং চারদিকে সাম্রাজ্য সম্প্রসারণ করতে থাকে। খুব শিগগিরই পবিত্র মক্কা ও মদিনা শহর তাদের দখলে চলে আসে। এই দুই শহরে প্রবেশ করেই তারা বিভিন্ন ধর্মীয় স্থাপনা ধ্বংস করে দেয়, বিশেষভাবে আঘাত হানে শিয়া সংখ্যালঘুদের মাজার ও কবরস্থানের উপর। ওয়াহাবিরা শিয়াদের রাফিদা বলে উল্লেখ করত। রাফিদা শব্দের অর্থ প্রত্যাখ্যানকারী। আরবি ভাষায় এটি একটি অবমাননামূলক শব্দ, যা একবিংশ শতকেও ওয়াহাবিরা ব্যবহার করেন। নাজদ অঞ্চল থেকে শুরু করে এই ক্ষমতা বিস্তারের সময়কালকে প্রথম সৌদি রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা হয়। আদি এই রাষ্ট্র একসময় বর্তমান সৌদি আরবের বেশিরভাগ অংশসহ ওমানের উত্তরাঞ্চল, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের কিছু অংশ দখল করে নিয়েছিল। তবে 1818 সালে অটোমান সাম্রাজ্যের সুলতান মিশর থেকে সামরিক বাহিনী পাঠিয়ে হিজাজ অঞ্চল দখলমুক্ত করেন। সেই সেনাবাহিনী এরপর নাজদের দিকে অগ্রসর হয়ে আদ-দিরিহা দখল করে নেয় এবং শহরটির বড় অংশ ধ্বংস করে দেয়। এরপর স্বঘোষিত সুলতান আবদুল্লাহ আল সৌদকে বন্দী করে নিয়ে যাওয়া হয় ইস্তাম্বুলে। সেখানে প্রকাশ্যে শিরচ্ছেদ করা হয় তাকে। ফলে আদি সৌদি রাষ্ট্রের পতন ঘটে। তবে এই ঘটনার 2 বছর পর অটোমানরা তাদের বেশিরভাগ সেনা প্রত্যাহার করে নেয়। আবদুল্লাহ আল সৌদের পুত্র তুর্কি ইবনে আবদুল্লাহ এই হত্যাযজ্ঞ থেকে বেঁচে গিয়েছিলেন। অটোমানদের বাহিনী চলে যাওয়ার পর নতুন করে সাম্রাজ্য ও পরিবার পুনর্গঠনে উদ্যোগ নেন তিনি। 1824 সালের মধ্যে তিনি রিয়াদ পুনরুদ্ধার করেন এবং এর মাধ্যমে দ্বিতীয় সৌদি রাষ্ট্রের সূচনা ঘটে। এই রাজ্য টিকেছিল 1891 পর্যন্ত। তবে এই পুরোটা সময় জুড়ে অটোমান সাম্রাজ্য অর্থাৎ উসমানী খিলাফতের আক্রমণ মোকাবেলা করতে হয়েছে তাদের। শুধু তাই নয়, নাজদের সাম্মাম পর্বত অঞ্চল থেকে উঠে আসা রাশিদি গোত্রের আক্রমণও ছিল নিয়মিত ঘটনা। এই রাশিদি বংশ ছিল নাজদের উত্তরাঞ্চলে সাম্মার আমিরাতের শাসক। সৌদি ও রাশিদিরা বহু দশক ধরে আরব অভ্যন্তরীণ অঞ্চল নিয়ন্ত্রণের জন্য একে অপরের সঙ্গে লড়াই করছিল। শেষ পর্যন্ত 1890 সালে এক ভয়াবহ পরাজয়ের শিকার হয় সৌদরা। এই ঘটনার পর সৌদরা রিয়াদের দখল হারিয়ে ফেলে এবং কুয়েতে পালিয়ে যেতে বাধ্য হয়। কুয়েতে দারিদ্র্য, ক্ষোভ আর অসহায়তার মধ্যে নির্বাসিত হয়ে জীবন কাটাতে থাকে সৌদ গোত্র। ইতিহাসের পৃষ্ঠা থেকে তাদের নাম মুছে যাওয়ারই কথা ছিল, কিন্তু এই গোত্রের মধ্যে এমন একজন মানুষ ছিল যার পদবি একদিন পুরো একটি জাতির নাম হয়ে উঠবে। তার নামটাও ছিল বেশ বড়সড়, আব্দুল আজিজ বিন আব্দুর রহমান বিন ফয়সাল বিন তুর্কি বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন আল সৌদ।
ইবনে সৌদ নামে পরিচিত এই ব্যক্তি যখন পরিবারের সঙ্গে কুয়েতে পালিয়ে যান তখন তার বয়স মাত্র 15 বছর। তার সামনে ছিল দারিদ্র্যের কঠিন বাস্তবতা। নামের গৌরব থাকলেও হাতে তার একটি রিয়াল পর্যন্ত ছিল না। বিশ্বের কৌটায় পৌঁছে 1901 সালে তিনি সৌদি বংশের নেতা হিসেবে তার পিতার স্থলাভিষিক্ত হন। নাজদের সুলতান উপাধি গ্রহণ করেন তিনি, কিন্তু তখনও তার সামনে বিশাল বড় এক সমস্যা। নাজদের শাসনভার রাশিদীদের হাতে, আর তিনি কুয়েতে নির্বাসিত। আব্দুল আজিজ ইবনে সৌদ এই ধরনের প্রতিবন্ধকতাকে নিজের সুলতানির পথে বাধা হিসেবে মেনে নেওয়ার মতো ব্যক্তি ছিলেন না। 1902 সালের জানুয়ারি মাসে মাত্র 20 জন যোদ্ধার একটি দল নিয়ে তিনি নাজদে প্রবেশ করেন। এক অন্ধকার রাতে সুযোগ বুঝে রিয়াদের প্রাচীর টপকে ভেতরে ঢুকে রাশিদি গভর্নরকে হত্যা করে শহর দখল করেন তিনি। 1 বর্গ কিলোমিটার আয়তনের এই শহরের নতুন সুলতান হয়ে উঠলেন তরুণ ইবনে সৌদ। এই শহরটি ছিল রাজ্য পুনরুদ্ধার অভিযানের একটি আদর্শ ঘাঁটি। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সময় এর মধ্যে নাজদের বেশিরভাগ অঞ্চল পুনর্দখল করে সত্যিকারের নাজদের সুলতান হয়ে ওঠেন ইবনে সৌদ। তবে তার উচ্চাকাঙ্ক্ষা ছিল আরও বড়। তার লক্ষ্য ছিল বর্তমান সিরিয়া ও জর্ডানের কিছু অংশ এবং হিজাজ রাজ্য। এই হিজাজেই মক্কা ও মদিনা অবস্থিত। তার নিয়ন্ত্রণের বাইরে থাকা উপসাগরীয় উপকূল বাকি অংশও ছিল তার লক্ষ্য। তবে সরাসরি এমন অঞ্চল দখলের চেষ্টা করলে ব্রিটিশ ও অটোমানদের মধ্যে সংঘর্ষে বাধতে পারত। তাই তিনি প্রথমে তার পূর্ণ শত্রু রাশিদীদের দিকে মনোযোগ দিলেন। রাশিদীরা ছিল উসমানী সাম্রাজ্যের মিত্র, ফলে ইবনে সৌদ স্বাভাবিকভাবেই ব্রিটিশদের সঙ্গে হাত মেলালেন। ব্রিটিশরা তাদের অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করেছিলেন যাতে তিনি রাশিদীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারেন। সুলতান ইবনে সৌদ এই উপহার পেয়ে বললেন, অসংখ্য ধন্যবাদ। তিনি এই অর্থ সম্পদ নিজের কাছে রেখে দিলেন আর অস্ত্র-শস্ত্র জমিয়ে ভবিষ্যতের জন্য এক বিশাল অস্ত্রাগার গড়ে তুললেন। তারপর চুপচাপ বসে অপেক্ষা করলেন বিদেশিদের নিজেদের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার জন্য। বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর একসময় সুযোগ বুঝে নতুন করে রাশিদীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলেন তিনি। এই যুদ্ধে তিনি সবচেয়ে বেশি ভরসা রেখেছিলেন ইখওয়ান বাহিনীর উপর। এই বাহিনী ছিল প্রায় 1 লাখ চরমপন্থী ওয়াহাবি যোদ্ধার একটি দল। বিশাল এই দলটা অওয়াহাবিদের বিরুদ্ধে লড়াই করতে সবসময় উদ্গ্রীব হয়ে থাকত। তারা এতটাই আগ্রাসী হয়ে উঠেছিল যে একসময় তাদের নিয়ন্ত্রণ করতে ইবনে সৌদ সামরিক ব্যবস্থা নিয়েছিলেন। 1920 সালে ইবনে সৌদের সুসজ্জিত বাহিনী রাশিদীদের বিরুদ্ধে অভিযান শুরু করে এবং মাত্র 2 বছরের মধ্যেই তাদের পরাজিত করে। এর ফলে তার রাজ্যের আয়তন প্রায় দ্বিগুণ হয়ে যায়। এরপর তিনি নজর ফেরান আরেক ঐতিহাসিক প্রতিপক্ষ হাশেমি বংশের দিকে। হাশেমিরা তখন সুন্নি মুসলিমদের মধ্যে সবথেকে সম্মানিত বংশ। সেই 10ম শতাব্দী থেকে মক্কার তত্ত্বাবধায়ক এবং আমির পদে ছিলেন হাশেমি বংশোদ্ভূতরা। মক্কা ইসলামের পবিত্রতম স্থান। এখানেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম হয়েছিল। মুসলিমদের পবিত্রতম স্থান কাবার অবস্থানও এই শহরেই। এই হাশেমি বংশ প্রাচীন আরব কুরাইশ বংশের একটা শাখা। তারা নিজেদের বংশ পরম্পরা নবী মুহাম্মদের দাদা হাশিম ইবনে আবদ মানাফ পর্যন্ত টেনে নিয়ে যান। কাবার তত্ত্বাবধায়ক ও কুরাইশ বংশের সম্মানিত নেতা হওয়ায় হাশেমিদের ধর্মীয় ও রাজনৈতিক মর্যাদা ছিল আরবদের কাছে অত্যন্ত উচ্চ। তবে তারা স্থানীয়ভাবে প্রভাবশালী হলেও মক্কার বাইরে বৃহৎ খেলাফতের প্রতি তাদের আনুগত্য দেখাতেন। বিভিন্ন সময়ে আব্বাসীয়, ফাতেমি, পরে মামলুক ও উসমানীয় সুলতানরা মক্কার উপর সার্বভৌমত্ব দাবি করেছিলেন আর তাদের প্রতি আনুগত্য স্বীকার করে স্থানীয় প্রশাসন চালাতেন হাশেমিরা। অটোমান সুলতানদের যুগে অর্থাৎ 1600 শতাব্দী থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত মক্কার শরীফরা কার্যত আধা স্বাধীন ছিলেন। তারা ধর্মীয় মর্যাদা ও স্থানীয় কর্তৃত্ব বজায় রাখতেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা ছিলেন অটোমান সুলতানের অধীন।
তাদেরকে বলা হতো মক্কার শরীফ অর্থাৎ মর্যাদাবান বংশের শাসক। প্রথম বিশ্বযুদ্ধের সময় 1916 সালে মক্কার তৎকালীন শরীফ হুসাইন ইবনে আলী অটোমানদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এই আরব বিদ্রোহ উস্কে দিয়েছিল ব্রিটিশরা। তারা হোসেনকে গোপনে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি অটোমানদের বিরুদ্ধে বিদ্রোহ করলে তাদের যুদ্ধের পর আরবদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। এই প্রতিশ্রুতি লিপিবদ্ধ হয়ে আছে বিখ্যাত হুসাইন ম্যাকমোহন চিঠিপত্রে 1915 থেকে 1916। 1916 সালে 10 জুন তিনি হিজাজকে স্বাধীন রাজ্য ঘোষণা করেন এবং নিজেকে আরবদের রাজা সুলতান হুসাইন বিন আলী আখ্যা দেন। তার বাহিনী মক্কা, মদিনা, জেদ্দা, ইয়ানবু ঘিরে উসমানী প্রশাসন ও সেনাবাহিনীর উপর আক্রমণ চালায়। এই বিদ্রোহীদের অস্ত্র, অর্থ ও সামরিক উপদেষ্টা দিয়ে ব্রিটিশরা সাহায্য করেছিল। আরব বিদ্রোহকে সংগঠিত করতে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্রিটিশ উপদেষ্টা টি.ই. লরেন্স। সেই সময় সবাই তাকে লরেন্স অব আরাবিয়া নামে চিনত। কিন্তু যুদ্ধের পর হাশেমিদের সেই প্রতিশ্রুত বৃহৎ আরব রাজ্য আর বাস্তবায়িত হয়নি। ব্রিটিশরা উল্টো সাইকস-পিকো চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যকে ভাগ করে নেয় ফ্রান্সের সাথে। তবে ক্ষতিপূরণ হিসেবে হাশেমিদের অন্যত্র সিংহাসন দেয় ব্রিটিশরা। 1921 সালে হুসাইনের এক ছেলে ফয়সাল ইবনে হুসাইনকে ইরাকের সুলতান বানায় তারা, আর আরেক ছেলে আবদুল্লাহ ইবনে হুসাইনকে বানানো হয় জর্ডানের আমির। সাইকস-পিকো চুক্তি অনুসারে উভয় রাজ্যই তখন ব্রিটিশদের নিয়ন্ত্রণ ও প্রভাবের অধীনে। ইবনে সৌদ 1924 সালে তার বাহিনী নিয়ে হিজাজে হামলা চালায়। এই আক্রমণের পর হুসাইন ইবনে আলী পুরো হাশেমি পরিবার সহ ইরাক ও জর্ডানে পালিয়ে যেতে বাধ্য হন। এর ফলে প্রায় 1000 বছরেরও বেশি সময় ধরে মক্কা মদিনার প্রশাসনে থাকা হাশেমি পরিবারের সরাসরি কর্তৃত্ব শেষ হয়ে যায়। মক্কা ও মদিনা শহর ইবনে সৌদের নিয়ন্ত্রণে চলে আসে 1925 সালে। এর 2 বছর পর ব্রিটিশদের সঙ্গে একটি চুক্তি করেন তিনি। এই চুক্তি অনুযায়ী ব্রিটিশরা তাকে নাজদ হিজাজের রাজা হিসেবে স্বীকৃতি দেয়, আর এর বিনিময়ে তিনি হিজাজের উত্তরাঞ্চলের কিছু অংশ জর্ডানের হাতে তুলে দিতে সম্মত হন এবং জর্ডানের পূর্বাঞ্চলের উপর দাবি পরিত্যাগ করেন। ইবনে সৌদ এর পরে অনেকটা হাশেমিদের অনুসরণে খাদিম আল-হামারাইন আল-শরীফাইন অর্থাৎ মক্কা ও মদিনা 2 পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক উপাধি গ্রহণ করেন। এই সময় ইবনে সৌদ ছিলেন আরব উপদ্বীপের একমাত্র স্বাধীন আরব নেতা। কেউই তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করার অবস্থানে ছিল না। ব্রিটিশদের সঙ্গে তার কৌশলগত চুক্তি তাকে 2টো সুবিধা দিয়েছে। এই সুবিধা একদিকে তাকে ব্রিটিশ হস্তক্ষেপ থেকে রক্ষা করে, অপরদিকে পুরো উপদ্বীপের উপর নিয়ন্ত্রণ সুসংহত করতেও সাহায্য করে। 1932 সালে ইবনে সৌদ আবার তার উপাধি পরিবর্তন করেন, তবে এবার শুধু নিজের উপাধি নয় বরং গোটা দেশের নামই বদলে দেন ইবনে সৌদ। হিজাজ এবং নাজদকে একত্রিত করে তিনি একক রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি নতুন রাজ্যের নাম দেন আল মামলাকাতুল আরাবিয়াতুস সৌদিয়া অর্থাৎ কিংডম অফ সৌদি আরব। আর আব্দুল আজিজ ইবনে সৌদ হন এই রাজ্যের প্রথম বাদশাহ। ইবনে সৌদ মূলত যুদ্ধের মাধ্যমে সৌদি আরবকে একত্রিত করেছিলেন, কিন্তু এটিকে সংহত রাখার জন্য তিনি আরও কৌশলী পন্থা অবলম্বন করেছিলেন। পরাজিত গোত্র এবং শীর্ষস্থানীয় ধর্মীয় পরিবারের কন্যাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক গড়ে তোলেন তিনি। সব মিলিয়ে তার প্রায় 20 জন স্ত্রী ছিল, তবে ধর্মীয় আইন মেরেই একই সময়ে কখনো 4 জনের বেশি নয়। তার সন্তান সংখ্যা ছিল 100-রও বেশি। আজও দেশটির ভাগ্য নিয়ন্ত্রণ করছে তার বংশধররাই। সৌদি আরবের সরকারি ভাষ্য অনুযায়ী সৌদ বংশ আরব উপদ্বীপকে একত্রিত করেছিল সকল গোত্রের কল্যাণের জন্য, আর এই ইবনে সৌদ মূলত পুরনো সৌদি রাষ্ট্রই নতুন করে প্রতিষ্ঠা করেছিলেন। এর ব্যাখ্যা হলো ইবনে সৌদ শুধু তার পূর্বপুরুষদের শাসন পুনঃপ্রতিষ্ঠা করেছেন এবং পারিবারিক ভূমির উপর নিজের কর্তৃত্ব ফিরিয়ে এনেছেন। এই ইতিহাসের অন্য কোনো ব্যাখ্যা সৌদি আরবে নিষিদ্ধ।
দেশের মধ্যে এই বিষয় নিয়ে ভিন্ন ভিন্ন মত কতটা রয়েছে তা নির্ণয় করাও খুব কঠিন, কারণ স্থানীয়রা সাধারণত এই বিষয়টি নিয়ে বিদেশিদের সামনে কথা বলার ঝুঁকি নেয় না। আমি নিজেও তা জানার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। তবে বিদেশে বসবাসরত সৌদি অধ্যাপক মাদাওয়ি আল রাশিদ তার লেখায় এক ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তার মতে সৌদি আরবের জন্ম আসলে সম্পূর্ণ নতুন এক রাষ্ট্রের আবির্ভাব। আল রাশিদের ভাষ্য মতে সৌদি আরবের কোনো ঐতিহাসিক ঐক্যের স্মৃতি কিংবা জাতীয় ঐতিহ্যের ভিত্তি না থাকায় এরকম বানোয়াট একটি ইতিহাস তৈরি করে জনগণের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল। সৌদি আরবের ইতিহাস নিয়ে এই বিতর্ক গুরুত্বপূর্ণ, কারণ সৌদি রাজ পরিবারের কর্তৃত্ব টিকে থাকার অন্যতম ভিত্তি হলো তাদের বৈধতার প্রতি জনগণের সম্মতি। সাম্প্রতিক দশকগুলোতে সাধারণ সৌদি নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টার মাধ্যমে এই বৈধতাকে আরও সুসংগত করা হয়েছে। আর তা সম্ভব হয়েছে দেশের বিপুল জ্বালানি সম্পদ থেকে অর্জিত অবিশ্বাস্য পরিমাণ অর্থ লাভের ফলে। 1930-এর দশকের আগের কয়েক দশকে ইরানে, বাহরাইন এবং ইরাকে তেলের সন্ধান পাওয়া গিয়েছিল। ফলে তেল কোম্পানিগুলো ধারণা হয়েছিল যে সৌদি আরবেও বিপুল পরিমাণ তেলের মজুদ থাকতে পারে। বর্তমান সময়ের স্টান প্রভিন্সে তেল অনুসন্ধানের অনুমতি চেয়ে ইবনে সৌদের দ্বারস্থ হয় তারা। বাদশাহ ব্রিটিশ কোম্পানিগুলোর প্রতি সন্দিহান ছিলেন। তার আশঙ্কা ছিল ব্রিটিশরা কোনোভাবেই তাকে ঔপনিবেশিক প্রবণতা দমন করতে পারবে না। তারা সৌদি আরবের রাজনীতিতে অতিরিক্ত হস্তক্ষেপের চেষ্টা করবে। ফলে ব্রিটিশদের বদলে ক্যালিফোর্নিয়ার স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি সৌখেল হাতে তেলের অনুসন্ধান ও উত্তোলনের চুক্তি তুলে দেওয়া হয়। এটা 1933 সালের ঘটনা। তবে সৌদিরা এটাও জানতো যে আমেরিকানরাও তাদের অভ্যন্তরীণ বিষয়ে খানিকটা নাক গলাবে, তবে তাদের ধরন হবে ব্রিটিশদের থেকে আলাদা। লন্ডনের মতো ঔপনিবেশিক মানসিকতা তাদের থাকবে না। 1935 সালে পারস্য উপসাগরের উপকূলে দাম্মামে খনন কাজ শুরু হয়। 1938 সালে তেলের সন্ধান মেলে এবং একই বছরে দাম্মাম 7 নং কূপ থেকে বিপুল পরিমাণ তেল উত্তোলন করা হয়। আর তখন থেকে সৌদি আরবের পরিবর্তনের ঢেউ বইতে শুরু করে। পরে এই তেলকূপটির নামকরণ করা হয় সমৃদ্ধির কূপ। সৌক্যাল দাম্মামে একটি নতুন বন্দর নির্মাণ করে, পানির কূপ খনন করে এবং হাসপাতাল ও অফিস ভবন তৈরি করে। এর সমস্ত নির্মাণ কাজের বিদেশি শ্রমিকদের নিয়ে আসতে বাধ্য হয় তারা, কারণ তৎকালীন বেশিরভাগ সৌদের নাগরিক যান্ত্রিক সরঞ্জাম ব্যবহার তো দূরের কথা, সেগুলো কখনো চোখেই দেখেনি। রিয়াদের জনসংখ্যা তখন ছিল মাত্র 40,000। 70 বছরের ব্যবধানে এই সংখ্যা পৌঁছে গিয়েছে 6 মিলিয়নে। সৌদি আরবে তেল এবং অর্থ প্রবাহিত হতে শুরু করে বটে, তবে প্রথম দিকে এই প্রবাহ ছিল মূলত কোম্পানির দিকেই। সময়ের সঙ্গে সঙ্গে রিয়াদ আরও বেশি সুবিধা আদায় করতে সক্ষম হয়। ধীরে ধীরে তারা কোম্পানির কন্ট্রোলিং শেয়ার কিনে নিতে শুরু করে। একসময় কোম্পানিটি পুরোপুরি সৌদিদের হাতে চলে আসে এবং তারা কোম্পানির নতুন নাম দেয় সৌদি আরামকো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৌদি আরব আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ অবস্থান ধরে রাখলেও মিত্রশক্তির প্রতি তারা কিছুটা ঝুঁকেছিল। আগে ভাবা হতো শিল্প ও সমৃদ্ধির জন্যই তেলের গুরুত্ব সবথেকে বেশি, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটা প্রমাণ করে দেয় যে যুদ্ধ পরিচালনার জন্য ও আধুনিক বিশ্ব সম্পূর্ণভাবে তেলের উপর নির্ভরশীল। একটি মার্কিন মেকানাইজড ডিভিশন অর্থাৎ 250টি ট্যাঙ্ক মাত্র 160 কিলোমিটার পথ অতিক্রম করতে খরচ হয় 25,000 গ্যালন তেল। এদিকে ইবনে সৌদ যেমন এটা জানতেন, ওদিকে প্রেসিডেন্ট রুজভেল্টও এটা জানতেন, তাই তাদের সাক্ষাৎ হওয়া জরুরি ছিল। 1945 সালের ফেব্রুয়ারি মাসে সুয়েজ খালে নোঙর করা একটি মার্কিন যুদ্ধজাহাজে বৈঠকে বসেন ইবনে সৌদ এবং ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। দুই রাষ্ট্রপ্রধানই ছিলেন বাস্তববাদী নেতা। তারা ছিলেন প্রায় সমবয়সী এবং দুইজনেরই কিছুটা শারীরিক দুর্বলতা ছিল। সম্ভবত এই শেষ বিষয়টির কারণেই তাদের মধ্যে একটি পারস্পরিক বোঝাপড়া গড়ে ওঠে। আজীবন লড়ে আসা যুদ্ধের ক্ষত বয়ে বেড়াচ্ছিলেন ইবনে সৌদ। এইসব ক্ষত তাকে ধীরে ধীরে দুর্বল করে তুলেছিল।
সে সময় হাঁটতেও কষ্ট হতো তার। অন্যদিকে রুজভেল্ট তখন হুইল চেয়ারে। তার জীবনের বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। এই অবস্থায় তারা একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে উপনীত হন। প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্র অবাধে সৌদের তেলের নিশ্চয়তা পাবে। দ্বিতীয়ত, সৌদি আরব নিজেদের সীমানার মধ্যে থাকবে, সীমানা বাড়ানোর চেষ্টা করবে না। আর তৃতীয়ত, আমেরিকা সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করবে। ইবনে সৌদের শত্রুর সংখ্যা ছিল অনেক, বিশেষ করে হাশেমি বংশ তখন ইরাক ও জর্ডানের শাসক। মাত্র 20 বছর আগেই তিনি হাশেমিদের মক্কা ও মদিনার থেকে বিতাড়িত করেছিলেন। যদি কখনো তারা পর্যাপ্ত শক্তি অর্জন করে এবং সঠিক সুযোগ পেয়ে যায়, তবে তারা হিজাজ পুনরুদ্ধারের চেষ্টা করতে পারে। এই ধরনের ঘটনা ইবনে সৌদ ও তার রাজ্যের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে। সুতরাং বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশকে নিজের মিত্র বানানোই ছিল তার জন্য সবচেয়ে নিরাপদ পথ। এতে করে আমেরিকা আর ইবনে সৌদের শত্রুদের পৃষ্ঠপোষকতা করবে না। ব্রিটিশরা তখনও হাশেমিদের সমর্থন করত। ইবনে সৌদের আশা ছিল এই নতুন মিত্রতার কারণে লন্ডন আর সৌদি আরবের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার সাহস পাবে না। ইবনে সৌদের সময়ের হিসাব ভালোই জানতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় তখন শেষ হয়ে এসেছে। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ফিরে যাওয়ার কয়েকদিন পরই সৌদি আরব আনুষ্ঠানিকভাবে জার্মানি ও জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এর ফলে দেশটি সদ্য গঠিত লিগ অব নেশনসে পরে জাতিসংঘ এর সদস্য পদ লাভ করে। আর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠে সৌদি আরব। তেল তাদের প্রভাবশালী করে তোলে, আর তাদের নিরাপত্তা নিশ্চয়তা দেয় আমেরিকা। ইবনে সৌদ 1953 সালে 78 বছর বয়সে মারা যান। তার পরিবারকে তিনি এক অসাধারণ ভাগ্য পরিবর্তনের পথে নিয়ে গিয়েছেন। তার মৃত্যুর পর সিংহাসনে বসেন তার অসংখ্য পুত্রদের একজন, ক্রাউন প্রিন্স সৌদ। তবে সৌদির এক নতুন শাসক তার বাবার মতো এত বিচক্ষণ ছিলেন না। রাজকোষে টাকা তিনি ভোগবিলাসে উড়িয়ে দিতে শুরু করেন। ফলে দ্রুত শূন্য হতে থাকে সরকারি কোষাগার। অথচ এই সময়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে তেমন কোনো বিনিয়োগই করা হয়নি। তার বাবা ইবনে সৌদ যখন প্রথমবারের মতো নিজের জন্য একটি প্রাসাদ নির্মাণ করেছিলেন, সেটি তৈরি করা হয়েছিল সাধারণ মানুষের ব্যবহৃত রোদে শুকানো কাদামাটির ইট দিয়ে। কিন্তু বাদশাহর ছেলে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির মানুষ। শাসনের প্রথম কয়েক বছরের মধ্যেই দেশে বিদেশের প্রায় সবার সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেললেন তিনি। জনসাধারণের মধ্যে ক্রমেই বাড়তে থাকে অসন্তোষ। 1964 সালের মধ্যে তার বেশ কয়েকজন ভাই মিলে তাকে সিংহাসন থেকে সরানোর সিদ্ধান্ত নেয়। এজন্য তারা দেশের প্রধান ধর্মীয় নেতাদের কাছে গেলেন। সৌদের অমিতব্যয়িতা নিয়ে ধর্মীয় নেতারা আগে থেকেই অনেক অসন্তুষ্ট ছিলেন। শীর্ষ নেতারা একটি ফতোয়া জারি করলেন, যেখানে পরামর্শ দেওয়া হলো বাদশাহর সিংহাসন ছেড়ে দেওয়া উচিত এবং তার সৎ ভাই ফয়সালকে শাসনের নির্বাচন করা উচিত। সৌদ তখন বাধ্য হয়ে গ্রিসে নির্বাসনে গেলেন এবং ফয়সাল রওনা দিলেন রাজপ্রাসাদের দিকে। নতুন বাদশাহ ফয়সাল শাসনামল থেকেই এই তেল থেকে পাওয়া রাজস্বর 16% বেশি বৃদ্ধি পায়। এর ফলে দেশব্যাপী আধুনিক যোগাযোগ ব্যবস্থা, পরিবহন নেটওয়ার্ক এবং উদার জনকল্যাণমূলক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়। এছাড়া আইনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দাসপ্রথা বিলুপ্ত করা হয়, যদি আধুনিককালে বিদেশি শ্রমিকদের প্রতি আচরণের মাধ্যমে এক ভিন্ন রূপে এই দাসপ্রথার অস্তিত্ব এখনও বজায় রয়েছে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় বাদশাহ ফয়সাল ছিলেন আধা নিরপেক্ষ ভূমিকায়। তিনি প্রতীকীভাবে কিছু সৈন্য জর্ডানে পাঠান, তবে সংঘাতে সক্রিয়ভাবে অংশ নেননি। 1973 সালে নতুন করে যুদ্ধ শুরু হয়। এবার সৌদির সামরিক সম্পৃক্ততা সীমিত রাখেন তিনি। একটা পর্যায়ে যুক্তরাষ্ট্র যখন ইসরায়েলকে অস্ত্র সহায়তা শুরু করে, এর জবাবে আরব লীগ তখন পশ্চিমা দেশগুলোর উপর তেল অবরোধের আহ্বান জানায়। এই সময় বাদশাহ আরব লীগের আহ্বানে সাড়া দেন এবং এতে সৌদির তেল উত্তোলন বন্ধ করা হয়। ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায় দ্বিগুণ।
থেকে 3 গুণ। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট নিক্সন সৌদি আরবকে সতর্ক করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে মার্কিন সেনারা সৌদি আরবে প্রবেশ করতে পারে। এরপর খুবই দ্রুতই সৌদির নেতৃত্বের চিন্তাধারা বদলে যায়। বাদশাহ ফয়সাল গোপনে মার্কিন নৌবাহিনীকে তেল সরবরাহ শুরু করেন এবং পরের বছর আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন। সৌদি আমেরিকার অংশীদারিত্ব যে আদতে কতটা একতরফা তা এই ঘটনা থেকেই বোঝা যায়। পাশাপাশি এটাও বোঝা যায় যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আসলে কার হাতে। বাদশাহ ফয়সালের রাজত্বকালে সৌদির অভ্যন্তরীণ রাজনীতিতেও বেশ কিছু উত্তাল ঘটনা ঘটে। 1965 সালে সৌদি আরবে টেলিভিশন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তই শেষ পর্যন্ত ফয়সালের সহিংস পতনের পথ প্রশস্ত করে এবং দেশকে আরও বেশি ধর্মীয় উগ্রবাদের দিকে ঠেলে দেয়। ধর্মীয় রক্ষণশীলরা মনে করেছিলেন এই নতুন প্রযুক্তি সাধারণ মানুষকে বিভ্রান্ত করবে, তাই প্রথম সম্প্রচারের আগেই ব্যাপক বিক্ষোভ শুরু করে তারা। অথচ উদ্বোধনী অনুষ্ঠান হিসেবে কুরআন তেলাওয়াতেরই আয়োজন করা হয়েছিল। এই সময় রাজপরিবারেরই এক সদস্য দলবল নিয়ে টেলিভিশনের স্টুডিওতে হামলা চালান। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন তিনি। এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যা কট্টরপন্থী ধর্মীয় নেতাদের আরও ক্ষুব্ধ করে তোলে। তাদের সন্তুষ্ট করতে ফয়সাল এমন এক সিদ্ধান্ত নেন যার ফল পরবর্তীতে ভয়ঙ্কর হয়ে দেখা দেয়। মিশর ও সিরিয়ার ধর্মনিরপেক্ষ সরকারের হাত থেকে পালিয়ে আসা কট্টর ইসলামীপন্থীদের তিনি সৌদি আরবে বসবাসের সুযোগ দেন, শিক্ষা ব্যবস্থারও নিয়োগ দেন তাদের। সৌদি আরবে এমনিতেই ধর্মীয় উগ্রপন্থার প্রবল চর্চা ছিল। ফয়সালের এই সিদ্ধান্তে সেই প্রবণতাকে আরও শক্তিশালী করে তোলে। এই প্রজন্মের মৌলবাদী শিক্ষকদের কাছ থেকেই একবিংশ শতকের সৌদি জিহাদিরা তাদের ভাবাদর্শ শিখেছিল। 1975 সালের ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। এক দশক আগে টেলিভিশন বিরোধী বিক্ষোভের সময় যে প্রিন্স নিহত হয়েছিল, তার ভাই গুলি করে হত্যা করেন বাদশাকে। সামরিক এবং সরকারিভাবে অবশ্য এটিকে প্রতিশোধমূলক হত্যাকাণ্ড না বলে হত্যাকারীকে মানসিকভাবে অসুস্থ বলে প্রচার করা হয়। এরপর চতুর্থ বাদশাহ হিসেবে সিংহাসনে বসেন ফয়সালের সৎ ভাই প্রিন্স খালিদ। তার শাসনামলে এমন এক ঘটনা ঘটে যা সৌদি আরবের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর অধ্যায়ের পরিণতি। 1979 সালের 20 নভেম্বর কয়েকশত সশস্ত্র বিদ্রোহী মক্কার গ্র্যান্ড মসজিদ দখল করে নেয়। এই মসজিদ তৈরি হয়েছিল পবিত্র কাবা শরীফকে ঘিরে। এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন জুহাইমান আল-ওতাইবি। ওতাইবি পরিবার ছিল নাজদ অঞ্চলের অন্যতম প্রভাবশালী পরিবারগুলোর একটি। 1920-এর দশকে সৌদি রাজপরিবারের হয়ে লড়াই করা সেই ইখওয়ান ওয়াহাবি যোদ্ধাদের বংশধর তিনি। তার দাদা স্বয়ং ইবনে সৌদের পাশাপাশি যুদ্ধ করেছিলেন। বিদ্রোহীরা মসজিদের চত্বরে বেশ কয়েকটি কফিন এনে রেখেছিল। সাধারণত মৃতদের জন্য দোয়া ও বরকত কামনার উদ্দেশ্যে কাবা চত্বরে কফিন আনা হতো, কিন্তু সেই দিন কফিনগুলোর ভেতরে ছিল আগ্নেয়াস্ত্র। ইসলাম ধর্মে কাবা শরীফ এতটাই পবিত্র যে এর আশেপাশে শিকার করা, গাছ কাটা, যুদ্ধ করা ইত্যাদি হারাম। কিন্তু এই মসজিদেই নয়, মক্কা শহরেও প্রবেশ অমুসলিমদের জন্য নিষিদ্ধ ছিল। শহরের প্রবেশ পথে বড় বড় সাইনবোর্ডে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে অমুসলিমদের প্রবেশ নিষেধ। মক্কার এই পবিত্র স্থানে রক্ষা এবং কঠোরভাবে রক্তপাত নিষিদ্ধ। যদি কেউ এই আইন লঙ্ঘন করে তবে তাকে ক্রুশবিদ্ধ করে শাস্তি দেওয়ার বিধান রয়েছে। হামলার খবর শুনে সৌদি নেতৃত্ব হতভম্ব হয়ে পড়ে। শুধু যে একটি পবিত্র স্থানের অবমাননা হয়েছে তাই নয়, বিদ্রোহীরা মসজিদের মাইক ব্যবহার করে রাজপরিবারকে দুর্নীতিগ্রস্ত হিসাবে ঘোষণা করেছিল। তারা অভিযোগ করছিল যে সৌদি রাজপরিবার বিদেশিদেরকে দেশের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে, আর এই বিদেশিরা তাদের বিলাসী ও নৈতিকভাবে অধঃপতিত জীবনযাত্রার মাধ্যমে সৌদির সমাজকে কলুষিত করছে। সব মিলে পরিস্থিতির ভয়াবহ হয়ে ওঠে।
রাজপরিবার প্রথমে পুরো শহর থেকে সাধারণ জনগণকে সরিয়ে ফেলার নির্দেশ দেয়। এরপর তারা শীর্ষ ধর্মীয় নেতাদের কাছে যায় যাতে তারা একটি ফতোয়া জারি করেন যা মসজিদ পুনরুদ্ধারের জন্য শক্তিশালী প্রয়োগের অনুমতি দেবে। প্রায় এক সপ্তাহ রক্তক্ষয়ী যুদ্ধে উভয় পক্ষই ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়। শেষ পর্যন্ত ফরাসিদের সাহায্য নিতে বাধ্য হয় সৌদি কর্তৃপক্ষ। ফ্রান্স দীর্ঘদিন ধরেই সৌদি আরবের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় করে আসছিল এবং তাদের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করছিল। সৌদির স্পেশাল ফোর্সকে প্রশিক্ষণ দিতে গিয়ে অতি গোপনীয়তার সঙ্গে সৌদি আরবে আসে ফ্রান্সের এলিট কাউন্টার টেরর ইউনিট GIGN এর 3 জন সদস্য। অবশেষে 2 সপ্তাহের মাথায় বিদ্রোহ দমন করা সম্ভব হয়। 63 জন জীবিত বিদ্রোহী আত্মসমর্পণ করে। পরবর্তীতে সৌদি আরবের বিভিন্ন শহরে জনসমকক্ষে শিরচ্ছেদ করা হয় তাদের। এই ঘটনার ফলে সমগ্র মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ খোমেনি কাবার ঘটনার জন্য মার্কিন সাম্রাজ্যবাদ এবং আন্তর্জাতিক জায়নবাদকে দায়ী করেন। এই বক্তব্যের জের ধরে দাঙ্গা ছড়িয়ে পড়েছিল বিভিন্ন দেশে। লিবিয়া ও পাকিস্তানে আমেরিকান দূতাবাসে অগ্নিসংযোগ করা হয়। এটি ছিল খোমেনির পরিচিত একটি কৌশল। তিনি জানতেন এই বক্তব্য কোটি কোটি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, কারণ মুসলিমরা বিশ্বাস করতে রাজি ছিল না যে কোনো একটি মুসলিম পবিত্র কাবায় হামলা করতে পারে। সুতরাং তিনি প্রচার করতে থাকেন। এর পেছনে গোপন হাত কাজ করেছে এবং সম্ভবত সৌদি সরকার নিজেই এতে জড়িত। সৌদি শাসন ব্যবস্থায় এই ঘটনার দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। আতঙ্কিত রাজপরিবার সামাজিক সংস্কার এবং আধুনিকায়নের সকল পরিকল্পনা পুরোপুরি বাতিল করে দেয়। বাদশাহ খালিদ উপলব্ধি করেন যে বিদ্রোহীদের বড় অংশই সেই সব গোত্রের লোক যাদের সদস্যরা মূলত ন্যাশনাল গার্ডে কর্মরত। এর সমাধান হিসেবে তিনি আরও বেশি ধর্মীয় কঠোরতা আরোপের পথ বেছে নেন। ধীরে ধীরে দেশ জুড়ে কঠোর ধর্মীয় বিধিনিষেধ আরোপ করা হয়। পরবর্তী 4 দশক ধরে ধর্মীয় পুলিশ মুতাওয়া ব্যাপক ক্ষমতা ভোগ করতে থাকে। সংবাদপত্র থেকে নারীদের ছবি বিলীন করা হয়, টেলিভিশন থেকেও নারীদের সরিয়ে ফেলা হয়, নারী উপস্থাপকদের সরিয়ে ফেলা হয়। ধর্মীয় রক্ষণশীল গোষ্ঠীগুলো বাড়তি সরকারি অনুদান পেতে শুরু করে। সিনেমা হলগুলো বন্ধ করে দেওয়া হয়। জাতীয় শিক্ষাক্রমে ধর্মীয় শিক্ষার সময় আরও বাড়ানো হয়। স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ দেওয়া হয় প্রচুর সংখ্যক আলেম, আর এই আলেমরা তরুণদের শেখাতে থাকেন শুধু ওহাবি মতবাদী প্রকৃত ইসলাম। বাকি সকলের বিরুদ্ধে জিহাদ করে প্রকৃত ইসলাম কায়েম করতে হবে। ফলে পরবর্তী 1 দশক ধরে হাজার হাজার সৌদি তরুণ আফগানিস্তানে গিয়ে নাস্তিক সোভিয়েত কমিউনিস্টদের বিরুদ্ধে জিহাদে যোগ দেয়। কমিউনিস্টদের পরাজয়ের পরে দেশে ফিরে এই তরুণরা তাদের সামরিক দক্ষতা আন্তর্জাতিক জিহাদের জন্য ব্যবহার করতে চাইবে, এতে বিস্ময়ের কিছু নেই। এই দলটির মধ্যে একজন ছিলেন ওসামা বিন লাদেন। তবে বিন লাদেনের পরিবারের নামও বিশ্বজুড়ে পরিচিত হতে তখনও 1 দশক বাকি। এরই মাঝে বাদশাহ খালিদ মারা যান এবং তার ভাই ফাহাদ সিংহাসনে বসেন। 1990 সালে ইরাক যখন কুয়েত আক্রমণ করে তখন মনে হচ্ছিল সাদ্দাম হুসাইনের পরবর্তী লক্ষ্য হবে সৌদি আরবের তেল ক্ষেত্র। সেই সময় ওসামা বিন লাদেন তার আফগান প্রশিক্ষিত মুজাহিদি বাহিনী দিয়ে দেশ রক্ষার প্রস্তাব দেন। তখনও এমনকি সৌদি আরবেও তেমন পরিচিতি পাননি লাদেন, তাই তাকে কেউ গুরুত্ব দেয়নি। এর বদলে ফাহাদ সাহায্যের জন্য হাত বাড়ান আমেরিকার দিকে। 2 পবিত্র মসজিদের রক্ষক বাদশাহ নিজেই কয়েক লাখ অবিশ্বাসী আমেরিকান সৈন্যকে সৌদির মাটিতে আমন্ত্রণ জানান। মার্কিন বাহিনীতে উল্লেখযোগ্য সংখ্যায় নারীরাও ছিল। এটাই স্বাভাবিক। ধর্মীয় বিষয়টি ন্যায্যতার দিতে শীর্ষ ইসলামী আলেমদের কাছে একটি ফতোয়া নিলেন ফাহাদ। বাদশাহ ফতোয়া পেলেন ঠিকই, কিন্তু এর বিনিময়ে সৌদি আরব এমন কিছু পেল যা কল্পনাও তারা করেনি।
আমেরিকান বাহিনী এলো, দেখলো এবং জয় করলো। তাদের নেতৃত্বাধীন জোট বাহিনী খুব দ্রুতই সাদ্দামের বাহিনীকে কুয়েত থেকে হটিয়ে দেয়। এই বাহিনীতে সৌদি সেনারাও ছিলেন, কিন্তু সমস্যা হলো মার্কিনরা সৌদি আরব ছেড়ে নড়ল না। ওসামা বিন লাদেনের মতো কট্টর ইসলামপন্থীদের জন্য বিষয়টি তখন অসহনীয় হয়ে ওঠে। অনেকেই প্রশ্ন তুলতে লাগলো, সরকার যদি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলে থাকে, তাহলে কাফির আমেরিকানদের সাহায্যের দরকার পড়ল কেন? অন্যদিকে আমেরিকান সেনাদের উপস্থিতি আবার দেশের সংস্কারপন্থীদের সাহসী করে তুলল। ফলে শাসক গোষ্ঠী দুদিক থেকেই বিরোধিতার মুখে পড়ল। একদিক থেকে ইসলামপন্থীদের চাপ, অন্যদিক থেকে উদারপন্থীদের সংস্কারের দাবি। সব মিলে সৌদি রাজপরিবারের জন্য সংকট আরও গভীর হলো। তবে সবচেয়ে ভয়ঙ্কর হুমকি ছিল ইসলামপন্থীদের দিক থেকে। সৌদির বাদশাহরা তাদের শাসনের বৈধতার আংশিকভাবে ধর্মীয় ভিত্তির উপর দাঁড় করিয়েছিলেন, কিন্তু বাদশাহ বা বাদশাহী এই দুটি শব্দেরও একটিও ইসলামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাছাড়া বাদশাহের আলেম নন এবং তিনি তার দাবি শরিয়া অনুসারেই দেশ পরিচালনা করছেন। তাই ইসলামপন্থী বিরোধী গোষ্ঠীর উত্থান পুরো সৌদি আরবের সমাজ ব্যবস্থাকে নাড়িয়ে দেয়। 1995 সালে সৌদি ন্যাশনাল গার্ডের জন্য পরিচালিত একটি মার্কিন প্রশিক্ষণ কেন্দ্রের সদর দপ্তরে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে 5 জন আমেরিকান ও 2 জন ভারতীয় নিহত হয়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় 4 তরুণ সৌদি নাগরিককে। টেলিভিশনে তাদের স্বীকারোক্তি নেওয়া হয়। সেখানে তারা দাবি করেন যে ওসামা বিন লাদেনের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা হামলাটি চালিয়েছে। পরে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরপর 1996 সালে আরও একটি বোমা হামলা হয়। এবার লক্ষ্য ছিল মার্কিন সামরিক কর্মীদের আবাসিক ভবন। এতে নিহত হন 19 জন। এই ধরনের আরও বেশ কিছু হামলার ঘটনা ঘটেছিল। তবে সৌদি গোয়েন্দা সংস্থাগুলো বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীকে নির্মূল করতে সমস্যাটিকে কিছুদিনের জন্য চাপা রাখতে সক্ষম হয়। কিন্তু 2001 সালে সেই চাপা দেওয়া পর্বটা সরিয়ে তাড়া দেন লাদেন। তিনি এতটাই জোরে আঘাত করলেন যে আমেরিকানরা যুদ্ধে নেমে পড়ল এবং সৌদি রাজপরিবারের ভিত কেঁপে উঠল। 2001 সালের 11 সেপ্টেম্বর টুইন টাওয়ারে ভয়াবহ হামলা মূল পরিকল্পনাকারী ছিলেন স্বয়ং ওসামা বিন লাদেন। হামলার বিভিন্ন অংশ নেওয়া 19 জন আততায়ীর মধ্যে 15 জনই ছিলেন সৌদি নাগরিক। সৌদি কর্তৃপক্ষের একান্তেই স্বীকার করেছিল যে চরমপন্থা মোকাবেলার জন্য তাদের ব্যর্থতাই আল কায়েদার উত্থানে ভূমিকা রেখেছে। তবে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের জন্য নিজেদের দায় প্রকাশ্যে তারা কখনোই স্বীকার করেনি। সমগ্র বিশ্ব এটা জানত যে রিয়াদ শত শত বিলিয়ন ডলার খরচ করে বসনিয়া বা পাকিস্তানের মতো স্থানে ওয়াহাবি প্রভাবিত মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। তবে ওয়াহাবিবাদ নিজে তো আর সন্ত্রাস নয়, আর তাছাড়া অর্থের জোর অনেক কিছুই চাপা দিতে পারে। যদিও কিছু মসজিদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে তারা কিছু ধর্মীয় বক্তব্য মানুষকে সহিংসতার দিকে নিয়ে যাওয়ার পরে এই প্রশ্নগুলো সামনে আসে। তবে সৌদি প্রশাসন কখনো এসব অভিযোগকে গুরুত্ব দেননি। আমেরিকা যখন আফগানিস্তানে যুদ্ধ শুরু করলো, সৌদির জনগণ তখন মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল। অনেকেই যুদ্ধের বিপক্ষে ছিল, তবে সৌদি সরকার নীরবে তাদের বিমান ঘাঁটিগুলোকে মার্কিন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার হিসাবে ব্যবহারের অনুমতি দেয়। এইদিকে আফগানিস্তানে ধরা পড়া এবং গুয়ান্তানামো বে কারাগারে পাঠানো যোদ্ধাদের মধ্যে আনুপাতিক হারে সৌদি নাগরিকরাই সবচেয়ে বেশি ছিল। স্বাভাবিকভাবেই সৌদি গণমাধ্যম সেই খবরগুলোকে জনসাধারণকে জানতে দেয়নি। আল কায়েদায় যোগ দেওয়ার কিছু সৌদি যোদ্ধা এই লড়াইকে নিজের দেশেও নিয়ে যায়। সৌদি রাজপরিবার একসময় ওসামা বিন লাদেনের সহায়তা প্রত্যাখ্যান করেছিল এবং পরবর্তীতে লাদেনের শত্রুদের সহায়তা দিয়েছিল। এই কারণে বিন লাদেন এবং তার অনুসারীরা শুধু সৌদিতে থাকা মার্কিন সেনাদের উপর হামলা চালিয়েই থামলেন না, তারা পুরো রাজতন্ত্রের বিরুদ্ধেই অবস্থান নিলেন। দীর্ঘদিন ধরে সৌদি শাসকরা ওয়াহাবিবাদের উপর ভরসা করে নিজেদের শাসন চালিয়ে আসছিল, কিন্তু 9/11-এর ঘটনা তাদের চোখ খুলে দেয়।
তারা বুঝতে পারে যে মতবাদকে তারা এতদিন হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল তার একটা অংশ তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। 2003 সালে মার্কিন সরকার ঘোষণা দেয় যে তারা সৌদি আরব ছেড়ে চলে যাচ্ছে। ততদিনে তারা কাবুল থেকে তালেবানদের হটিয়ে দিয়েছে এবং বাগদাদেও প্রবেশ করেছে। সৌদি আরব তাদের উপস্থিতি যে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে সেটা তারা ধীরে ধীরে বুঝতে পারছিল। আফগানিস্তান ও ইরাকে বিজয় নিশ্চিত করার পর তাদের মনে হলো এখন সৌদি ছেড়ে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে, কিন্তু বিন লাদেন এত সহজে ছেড়ে দিতে রাজি ছিলেন না। সেই বছরের মে মাসে রিয়াদের 3টি আবাসিক কমপ্লেক্সে হামলা চালায় বন্দুকধারীরা। সেখানে মূলত বাস করত বিদেশি শ্রমিকরা। বন্দুকধারীরা বাড়ি গিয়ে ক্রুশ ও গরু পূজারীদের অর্থাৎ খ্রিস্টান ও হিন্দুদের খুঁজতে শুরু করে। এই ঘটনায় 39 জন নিহত এবং 100 জনেরও বেশি আহত হয়। এই হামলার পর আরও হামলা চলতে থাকে। জেদ্দায় মার্কিন কনসুলেটে বোমা বিস্ফোরণ ঘটে। হামলা হয় আরও কয়েকটি আবাসিক কমপ্লেক্সে। একই সময়ে পল জনসন নামে এক মার্কিন নাগরিককে অপহরণের পর নির্মমভাবে শিরশ্ছেদ করা হয়। তার মৃত্যুর ভিডিওটি পরে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এই সমস্ত সহিংসতায় 100-রও বেশি বিদেশি নাগরিক প্রাণ হারান। এদের মধ্যে ছিলেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসির চিত্রগ্রাহক সাইমন কাম্বারসও। 36 বয়সী আইরিশ সাংবাদিক সাইমন ছিলেন খুবই হাসিখুশি, সাহায্যপরায়ণ, প্রাণবন্ত এবং উদার মনোভাবের দারুণ এক মানুষ। তার মৃত্যুর মাত্র কয়েকদিন আগেই লন্ডনে একটি পার্টিতে আমাদের মধ্যে কথা হয়েছিল। আমরা দুজনেই সৌদি আরবে যাচ্ছিলাম। সেখানে কিভাবে কাজ করা সহজ হবে সে বিষয়ে পরস্পরের সঙ্গে মতামত বিনিময় করছিলাম আমরা। সেই ঘটনা বিবিসির সংবাদদাতা ফ্রাঙ্ক গার্ডনার গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন। সেই একই ঘটনায় সাইমন নিহত হন। তারা রাস্তায় দাঁড়িয়ে শুটিং করছিলেন। এমন সময় বন্দুকধারীরা তাদের উপর হামলা চালায়। কয়েক সপ্তাহ পর আমি একই জায়গায় দাঁড়িয়ে আল কায়দা এবং সাইমনের মৃত্যুর বিষয়ে প্রতিবেদন তৈরি করেছিলাম। আমরা অনুরোধ করেছিলাম নিরাপত্তার জন্য একটা পুলিশের গাড়ি যেন আমাদের অনুসরণ করে, কিন্তু এলাকাটিতে ঢোকা মাত্র হঠাৎ করে পুলিশের গাড়িটি কোথায় যেন উধাও হয়ে গেল। আমরা গাড়ি থেকে নেমেছিলাম মাত্র 4 মিনিটের জন্য। দ্রুত শ্যুট করে আমরা ফিরে আসি। আমাদের গাড়ির চালক ছিলেন সেই একই ব্যক্তি যিনি সাইমনদের নিয়ে গিয়েছিলেন। ঘটনার পর তিনি এতটাই মর্মাহত যে কয়েক সপ্তাহের জন্য ছুটিতে চলে যান। আমরা কিছু খোঁজ খবর নেই, তাকে খুঁজে বের করি। আমাদের কথা শুনে অনেকটা জোর করেই আমাদেরকে সহায়তা করতে এগিয়ে আসেন তিনি। ক্যামেরার সামনে কথা বলতে চাননি তিনি, কিন্তু যখন নিজের অভিজ্ঞতার কথা বলছিলেন তখন তার চোখ থেকে অশ্রু ঝরছিল। তিনি ভয় পাচ্ছিলেন ঠিকই, কিন্তু দৃঢ়ভাবে এটাও বলছিলেন যে তিনি আমাদের সাহায্য করবেনই। তিনি চেয়েছিলেন বাইরের বিশ্বের কাছে আরব আতিথেয়তার প্রকৃত চিত্র তুলে ধরতে, যাতে সবাই জানতে পারে যে অতিথিদের সাহায্য করা সৌদি আরবের জন্য গর্বের বিষয়। আসলে সৌদি আরবের 40%-রও কম মানুষ ওহাবি মতাদর্শ অনুসরণ করে। এমনকি ওহাবিদের মধ্যেও অনেকেই নতুন প্রজন্মের জিহাদিদের এই বর্বরতা সমর্থন করেন না। সেই সফরেই আল কায়দার কৌশল আরও স্পষ্ট হয়ে ওঠে আমার কাছে। ওদের মূল লক্ষ্য হলো বিশৃঙ্খলা সৃষ্টি করো আর তার সুফল ঘরে তোলো। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারি উচ্চ দক্ষতা সম্পন্ন বিদেশি কর্মীদের প্রায় 20%ই সৌদি আরব ছেড়ে চলে গেছেন। কয়েক মাসের মধ্যে আরও অনেকেই চলে যান। ব্রিটিশ এয়ারওয়েজ এমনকি সৌদির ফ্লাইট পরিচালনাই বন্ধ করে দেওয়া হয় কিছুদিন পর। এই ধারা চলতে থাকলে 1 মাসের সময়ে দেশটির প্রযুক্তি নির্ভর খাত, বিশেষ করে জ্বালানি খাত, সামগ্রিকভাবে থমকে যেত। এই খাতের রাজস্বের উপরেই সৌদি নাগরিকদের ভর্তুকি নির্ভর জীবনযাত্রা টিকে আছে। অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়লে সরকারের বিরুদ্ধে জন অসন্তোষ বাড়ত। তাত্ত্বিকভাবে এই পরিস্থিতি হয়তো রাষ্ট্রকে দুর্বল করে দিত, আর সেই পাক গোলে ক্ষমতায় আসার সুযোগ পেত আল কায়দা। এই বিপর্যয় ঠেকাতে সৌদি কর্তৃপক্ষ চূড়ান্ত কঠোর সিদ্ধান্ত নেয়। তারা এমন দমন নিপীড়ন শুরু করে যা 1990-এর দশকে দমন অভিযানকেও ছাড়িয়ে যায়। কঠোর নজরদারির মাধ্যমে গোয়েন্দা সংস্থাগুলোর পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং দেশটিকে অস্থিতিশীলতার হাত থেকে রক্ষা করে। সৌদি রাজতন্ত্র যে দফায় টিকে গেলেও
বর্তমান নেতৃত্ব এটা ভালো করেই জানে যে চ্যালেঞ্জগুলো এখনও রয়ে গেছে। বর্তমানে নতুন নতুন সংকটের সঙ্গে দেশকে লড়তে হচ্ছে। সেই সঙ্গে এসেছে নতুন একজন নেতা। 2017 সালে বাদশাহ সালমান তার 31 বয়সী পুত্র মোহাম্মদ বিন সালমানকে ক্রাউন প্রিন্স হিসাবে বা যুবরাজ হিসেবে নিয়োগ দেন। এর আগেই তাকে প্রতিরক্ষা মন্ত্রী বানানো হয়েছিল, অথচ তার সামরিক অভিজ্ঞতা নেই বললেই চলে। এই তরুণের এত দ্রুত ক্ষমতার শীর্ষে উঠে আসা সৌদি আরবের অনেকের কাছেই অস্বাভাবিক লেগেছে। বিশেষ করে রাজপরিবারের সদস্যরা এই ঘটনায় খুবই ক্ষুব্ধ হন। সৌদি রাজতন্ত্রের দীর্ঘদিনের রীতি অনুযায়ী সিংহাসনে আরোহণের পথ নির্ধারিত হয় বয়স এবং বংশানুক্রমিক জ্যেষ্ঠতার ভিত্তিতে। অনুমান করা হয় রাজপরিবারের প্রায় 15,000 সদস্য রয়েছে, যাদের মধ্যে 2,000 জন জ্যেষ্ঠ সদস্য। তাদের দেশের ক্ষমতা বা সম্পদের নিয়ন্ত্রণও মূলত তাদের হাতেই। রাজপ্রাসাদের অভ্যন্তরীণ রাজনীতি প্রতিপক্ষকে দুর্বল করার বহু উপায় ও কৌশল আছে। এই কারণেই যুবরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র হওয়া খুবই অস্বাভাবিক নয়। তিনি এক অর্থে দেশের নাজুক অবস্থানে আছেন। সিদ্ধান্তটি ভালো হোক বা মন্দ, আপাতত মোহাম্মদ বিন সালমানকেই সৌদি আরবের ভবিষ্যৎ নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। ইতোমধ্যে বহু ক্ষমতার নিয়ন্ত্রণও তার হাতে চলে এসেছে। MBS নামে পরিচিত এই নেতা রাজ্যের চারদিকে তাকিয়ে শুধু সমস্যা দেখতে পাচ্ছেন এবং সক্রিয় পদক্ষেপ নিচ্ছেন। মোহাম্মদ বিন সালমানের পররাষ্ট্রনীতি বুঝতে গেলে তার পূর্বসূরিদের নীতির পাশাপাশি ইরানের সঙ্গে চলমান আঞ্চলিক স্নায়ুযুদ্ধের প্রসঙ্গটি বোঝা জরুরি। 21 শতকের শুরু থেকেই এই সংঘাত বিভিন্ন জায়গায় প্রক্সি যুদ্ধ পরিণত হয়েছে। ইরাকে মার্কিন অভিযান থেকে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার ফলে ইরাকে একটি শিয়া প্রধান সরকার প্রতিষ্ঠিত হয়, আর সেই সরকারের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। ইরাকের রাজনীতিতে প্রভাব বিস্তার করার জন্য ইরাকের বিভিন্ন শিয়া মিলিশিয়া গোষ্ঠীকে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করে দিয়েছিল তেহরান। সৌদি আরব প্রথম ইরাক সরকারকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়। পাল্টা প্রতিক্রিয়া হিসাবে কিছু সুন্নি মিলিশিয়াকে সহায়তা দেয় রিয়াদ, যাতে শিয়া গোষ্ঠীগুলোর প্রভাব কমানো যায়। কিন্তু এই নীতি খুব একটা সফল হয়নি। তাই 2015 সালে সৌদি আরব তাদের কৌশল পরিবর্তন করে। ইরানের প্রভাব কমানোর জন্য ইরাকের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করা হয় এবং বাগদাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা হয়। আসলে সৌদি রাজপরিবারের মূল লক্ষ্য হলো যতটা সম্ভব স্থিতিশীল পরিবেশের মধ্য দিয়ে দেশে এবং মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করা। 2011 সালের আরব বসন্ত সৌদি আরব ও ইরানের দ্বন্দ্বকে আরও তীব্র করে তোলে। সেই বছরের ফেব্রুয়ারি মাসে যখন বাহরাইনে বিক্ষোভ শুরু হয়, সৌদি সরকার তখন সেটাকে তেহরানের উস্কানি বলে দাবি করে এবং ধমন পীড়নের সাহায্যে করতে বাহরাইনে সেনা পাঠায়। এরপর 2012 সালে সিরিয়ার বিদ্রোহ যখন সাম্প্রদায়িক গৃহযুদ্ধে রূপ নেয়, সৌদি আরব তখন ইরান সমর্থিত প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতা থেকে সরানোর জন্য চেষ্টা চালায়। বিদ্রোহীদের সংগঠন ফ্রি সিরিয়ান আর্মির মধ্যপন্থী ইউনিটগুলোকে অর্থ ও অস্ত্র দিয়েও সহায়তা করে তারা। সৌদি আরবের দৃষ্টিতে সিরিয়া হচ্ছে ইরানের জন্য একটি ভৌগোলিক করিডোরের অংশ। এই করিডোর তেহরান থেকে শুরু করে বাগদাদ ও দামেস্ক হয়ে লেবাননের হিজবুল্লাহ পর্যন্ত বিস্তৃত। সৌদি শাসকরা মনে করত আসাদকে যদি ক্ষমতা থেকে সরানো যায় তাহলে এই করিডোরটি ভেঙে পড়বে, কিন্তু পরিস্থিতি সৌদিদের পক্ষে যায়নি। একদিকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়ায়, অন্যদিকে রাশিয়া ও ইরান আসাদকে সরকারকে টিকিয়ে রাখতে চেষ্টা করে। ফলে ইরানের এই ভৌগোলিক প্রভাব বলয় অক্ষতই থেকে যায়। সৌদি আরব একদিকে যেমন ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সম্ভাবনাকে ভয় পায়, অন্যদিকে ইরানের আঞ্চলিক প্রভাব ও সামরিক উপস্থিতিকেও হুমকি হিসাবে দেখে। ইরান যদি সত্যি সত্যি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়, তাহলে সৌদির পক্ষেও একই পথে হাঁটার সম্ভাবনা আছে।
প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মোহাম্মদ বিন সালমান সরাসরি আগ্রাসী কৌশল গ্রহণ করেন। 2015 সালে সৌদি আরব কাতারের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করে। তাদের অভিযোগ ছিল কাতার যে শুধু ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে তাই নয়, পাশাপাশি মুসলিম ব্রাদারহুড ও হামাসের মতো উগ্র ইসলামপন্থী গোষ্ঠীগুলোকেও সমর্থন দিচ্ছে। মাত্র 3 মিলিয়ন জনসংখ্যার দেশ হলেও বিশাল গ্যাস সম্পদের কারণে মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কাতার। অন্যান্য উপসাগরীয় দেশগুলোর মতোই তাদেরও রয়েছে আঞ্চলিক নেতৃত্বের উচ্চাকাঙ্ক্ষা। মূলত 1990-এর দশক থেকেই সৌদি আরব ও কাতারের মধ্যে বিরোধ শুরু হয়েছিল। পরবর্তীতে এই বিরোধ আরও তীব্র হয় কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরার কার্যক্রমের মাধ্যমে। রিয়াদ মনে করে আল জাজিরা তাদের বিরুদ্ধে প্রচারণা চালায়। এই শীতল সম্পর্ক মূলত মধ্যপ্রাচ্যে শুরু হওয়া স্নায়ুযুদ্ধের অন্যতম অনুঘটক। সৌদি আরবের অবরোধের জবাবে ইরান ও তুরস্ক সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে কাতার, কারণ ইরানের মতো তুরস্ক সৌদি আরবের প্রতিদ্বন্দ্বী। অন্যদিকে সৌদি রাজপরিবার দীর্ঘদিন ধরে মিশরের সংগঠন মুসলিম ব্রাদারহুডকে নিজেদের শত্রু হিসাবে দেখে, কারণ এই সংগঠনটি রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরোধিতা করে। 2013 সালে মিশরে যখন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ও মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসিকে সরিয়ে নিয়ে জেনারেল সিসি ক্ষমতায় আসেন, তখন রিয়াদ সরাসরি এই পরিবর্তনকে সমর্থন দিয়েছিল। এদিকে লিবিয়ার গৃহযুদ্ধে তুরস্ক সমর্থিত গভর্নমেন্ট অফ ন্যাশনাল অ্যাকর্ড জিএনএ এর বিরুদ্ধে ন্যাশনাল আর্মি এলএনএকে সমর্থন দেয় সৌদি আরব। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিশ্বাস হলো জিএনএ মূলত মুসলিম ব্রাদারহুডের প্রভাবাধীন একটি সরকার এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও মুসলিম ব্রাদারহুডের সঙ্গে জড়িত। সংগঠনটি পারস্য উপসাগরের অঞ্চলের রাজতন্ত্রগুলোর পতন চায়, ফলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এরদোয়ানকে তাদের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে। তাই একদিকে রিয়াদ যেমন মিশরের ব্রাদারহুডের সরকারকে সরিয়ে দেওয়ার পক্ষে ছিল, তেমনি লিবিয়াতেও তাই ব্রাদারহুড সমর্থিত সরকার গঠন আটকাতে চেয়েছিল। কিন্তু সৌদির অর্থায়নে লিবিয়ার ন্যাশনাল আর্মির শক্তি বাড়লেও তুরস্কের অর্থ ও সামরিক হস্তক্ষেপের কারণে রাজধানী ত্রিপলি দখলে রাখতে ব্যর্থ হয় তারা। মোহাম্মদ বিন সালমানের আরেকটি বড় পদক্ষেপ ছিল ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ। 2015 সালে তিনি ইয়েমেনের অপারেশন ডিসাইসিভ স্টর্ম নামে একটি সামরিক অভিযান পরিচালনা করেন। লক্ষ্য ছিল ইরানের সমর্থনপুষ্ট শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুতিদের দমন করা। এই অভিযানে বেশিরভাগ উপসাগরীয় দেশই অংশ নিয়েছিল। সৌদি আরব কোনোভাবেই চায় না যে হুতিরা ইয়েমেনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, কারণ এটি ইরানের প্রভাব বাড়িয়ে তুলবে এবং সৌদি আরবের সীমান্তে নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাছাড়া 1934 সালে ইয়েমেনের সঙ্গে এক যুদ্ধে সীমান্তবর্তী শিয়া অধ্যুষিত কিছু অঞ্চল দখল করেছিল সৌদি আরব। অনেক ইয়েমেনি এখনও অঞ্চলগুলো ফেরত চায়। বিষয়টি রিয়াদের জন্য একটি কৌশলগত উদ্বেগের কারণ। কিন্তু অপারেশন ডিসাইসিভ স্টর্ম 2019 সালের মধ্যে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। সৌদি আরবের লাগাতার বিমান হামলায় ইয়েমেনের শহরগুলোতে ব্যাপক বেসামরিক প্রাণহানি ঘটে। এই হত্যাযজ্ঞে আন্তর্জাতিক পর্যায়ে তীব্র সমালোচনার জন্ম দেয়। অন্যদিকে হুতিরাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে সৌদি আরবের তেল শোধনাগার, বিমানবন্দর এবং বিভিন্ন জনবসতিতে আঘাত হানে। সে বছরের শেষ দিকে সৌদির 2টি প্রধান তেল শোধনাগার হামলা চালানো হয়, যার ফলে কিছু সময়ের জন্য দেশের তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। হুতিরা হামলার দায় স্বীকার করলেও মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে ক্ষেপণাস্ত্রগুলো এসেছে ইরান থেকে। সৌদি আরবও মার্কিন দাবির বিরোধিতা করেনি।
ইরানের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানের সম্ভাবনা থাকলেও তা কখনো বাস্তবে রূপ নেয়নি। ট্রাম্পের প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে এই ইস্যুতে যুক্তরাষ্ট্র যুদ্ধ করতে চায় না। অন্যদিকে সৌদি আরবও একা যুদ্ধ চালানোর মতো শক্তিশালী অবস্থানে ছিল না। ফলে তারা পরিস্থিতি স্বাভাবিক হতে দেয় এবং 2020 সালের নাগাদ ধীরে ধীরে ইয়েমেনের যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে থাকে। রিয়াদ এখন হুতিদের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চেষ্টা করছে। তাদের লক্ষ্য হলো হুতিদেরকে ইরানের প্রভাব থেকে সরিয়ে আনা। মোহাম্মদ বিন সালমানের পররাষ্ট্রনীতিকে বরাবরই আগ্রাসী এবং অবিবেচনাপ্রসূত বলে মনে করা হয়। এর অন্যতম উদাহরণ ছিল 2017 সালের শেষ দিকের একটি নাটকীয় ঘটনা। ওই সময় লেবাননে তৎকালীন প্রধানমন্ত্রী সাদ হারিরি সৌদি আরব সফরে গিয়ে আকস্মিকভাবে পদত্যাগ ঘোষণা করেন। হারিরি ভেবেছিলেন তিনি মোহাম্মদ বিন সালমানের সঙ্গে একটি ক্যাম্পিং ট্রিপে যাচ্ছেন, কিন্তু রিয়াদে পৌঁছানোর পর তার দেহরক্ষীদের আলাদা করে ফেলা হয়। তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং তাকে একা একটি কক্ষে আটক করা হয়। এরপর নিরাপত্তা কর্মকর্তারা তাকে একটি কাগজ ধরিয়ে দেন। এটি ছিল তার পদত্যাগপত্র। তিনি সৌদির টেলিভিশনে এসে হিজবুল্লাহ ও ইরানকে দায়ী করে পদত্যাগের ঘোষণা দেন। এতে মোহাম্মদ বিন সালমানের কূটনৈতিক চাল স্পষ্ট হয়ে যায় এবং বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। অনুমান করা হয় যে মোহাম্মদ বিন সালমান আশা করেছিলেন যে হারিরির পদত্যাগের ফলে লেবাননের জোট সরকার ভেঙে পড়বে এবং এর মাধ্যমে হিজবুল্লাহর শক্তি খর্ব হবে। রিয়াদ কখনোই চায় না যে ইরানের নিয়ন্ত্রিত কোনো শিয়া গোষ্ঠী রাজনৈতিকভাবে লেবাননে প্রভাবশালী হয়ে উঠুক। কিছু সূত্র আরও দাবি করে যে হারিরিকে চাপ দেওয়া হয়েছিল লেবাননের ফিলিস্তিনি শরণার্থীদের শিবির থেকে মিলিশিয়াদের হিজবুল্লাহদের বিরুদ্ধে লড়াইয়ের নির্দেশ দিতে। এই মতে বিশ্বাস করা কষ্টকর হলেও বিষয়টা পুরোপুরি অসম্ভব নয়, যদিও এটি বাস্তবে কতটা সম্ভব তা নিয়ে বিতর্ক রয়েছে, কারণ হিজবুল্লাহ লেবাননের সেনাবাহিনীর চেয়েও বেশি শক্তিশালী। ফলে এর কোনো সংঘর্ষ হলে লেবাননের নিরাপত্তা আরও নাজুক হয়ে পড়ত। পরবর্তী কয়েকদিনে লেবাননের সরকারি কর্মকর্তারা চরম উদ্বেগের মধ্যে পড়ে যান। তারা যুক্তরাষ্ট্র, মিশর, ফ্রান্স সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ করে জানান যে তাদের প্রধানমন্ত্রীকে সৌদি আরবে আটক রাখা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, বেশ কয়েকজন পশ্চিমা রাষ্ট্রদূত হারিরির সঙ্গে দেখা করার জন্য দাবি জানিয়েছিলেন। সৌদি কর্তৃপক্ষ শেষ পর্যন্ত অনুমতি দেয়, তবে শর্ত ছিল যে বৈঠকে দুজন সৌদি নিরাপত্তা কর্মকর্তা উপস্থিত থাকবেন। এই ঘটনা পরপরই আন্তর্জাতিক মহলে তীব্র কূটনৈতিক চাপের মুখে হারিরিকে দেশে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। রিয়াদ ছাড়ার পরপরই তিনি ঘোষণা দেন যে তিনি পদত্যাগ করতে রাজি নন। লেবানন ও হারিরির উপর যথেষ্ট প্রভাব খাটানোর ক্ষমতা রিয়াদের হাতে রয়েছে। হারিরি পরিবারের ব্যবসা অধিকাংশই সৌদি আরবের সহায়তার উপর নির্ভরশীল। তাছাড়া সৌদি আরবে 2,50,000 লেবানিজ কর্মরত আছেন। যদি তাদের দেশে পাঠানো হয় তবে লেবাননের দুর্বল অর্থনীতির উপর তা মারাত্মক প্রভাব ফেলবে। সৌদি কর্মকর্তারা দাবি করেন যে হারিরিকে কোনোভাবে জোর করা হয়নি, কিন্তু তিনি কেন পদত্যাগ করলেন এবং পরে কেন সেই সিদ্ধান্ত প্রত্যাহার করলেন তার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা তারা দিতে পারেননি। এই ঘটনার কারণে কূটনৈতিক মহলে ব্যাপক সমালোচিত হন মোহাম্মদ বিন সালমান। তবে এই ঘটনার চেয়েও ভয়াবহ প্রতিক্রিয়া আসে সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যার ঘটনায়। 2018 সালে আগে থেকেই ক্রাউন প্রিন্সের শাসন ব্যবস্থার কড়া সমালোচক হয়ে উঠেছিলেন খাশোগি। সে বছরের 2 অক্টোবর কিছু কাগজপত্র সংগ্রহের জন্য ইস্তানবুলে সৌদি কনসুলেটে প্রবেশ করেন তিনি, কিন্তু প্রবেশ করার পর তিনি আর কখনোই বের হননি। সেই দিনই তার বাগদত্তা তাকে নিখোঁজ ঘোষণা করে। রিয়াদ দাবি করেছিল যে খাশোগি কনসুলেট থেকে বেরিয়ে গেছেন, কিন্তু তারা কোনো সিসিটিভি ফুটেজ দেখাতে পারেননি। অথচ কনসুলেটের প্রতিটি প্রবেশ ও প্রস্থান জায়গায় ক্যামেরা ছিল। তুরস্কের
তদন্তকারীরা দ্রুত প্রমাণ সংগ্রহ করেন। খাশোগিকে কনসুলেটের ভিতরেই হত্যা করা হয় এবং টুকরো টুকরো করা হয়েছে। তুর্কি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই হত্যাকাণ্ড শীর্ষ পর্যায়ের অনুমোদন ছাড়া সম্ভব নয়। তদন্তে বেরিয়ে আসে ওই দিন সকালেই 15 জন সৌদি এজেন্ট ইস্তাম্বুলে এসে রাতেই আবার ফেরত যায়। খাশোগি হত্যার বিষয়টি 19 অক্টোবরের আগ পর্যন্ত সৌদি সরকার স্বীকার করেনি। এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, কনসুলেটের ভেতরে যে 15 জন সৌদি নাগরিককে ঢুকতে ও বের হতে দেখা গিয়েছিল তারা আসলে পর্যটক। পরবর্তীতে সৌদি কর্মকর্তারা দাবি করেন যে খাশোগি আসলে একটি হাতাহাতি বা মারামারির সময় মারা গেছেন। কেউ ইচ্ছে করে তাকে হত্যা করেনি। এরপর আবার গল্পটা পাল্টে বলা হয় যে এটা ছিল অবাধ্য গোয়েন্দা সদস্যদের একটি অপারেশন। তারা বরং বিস্মিত হয়েছিলেন যে এমন একটি ঘটনা ঘটতে পারে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নাকি একদমই জানতেন না যে এমন কিছু হতে যাচ্ছে। কিন্তু এই ব্যাখ্যা বিশ্বাসযোগ্যতা পায়নি, কারণ সৌদি আরবের মতো কঠোরভাবে নিয়ন্ত্রিত রাষ্ট্রের কোনো গোয়েন্দা সংস্থা, বিশেষ করে এত উচ্চ পর্যায়ের কোনো ব্যক্তির পক্ষে শীর্ষ নেতৃত্বের অনুমতি ছাড়া বিদেশে গিয়ে একটি আলোচিত হত্যাকাণ্ড ঘটানো প্রায় অসম্ভব। যাই হোক, রিয়াদের কাছে এটি পরিষ্কার হয়ে যায় যে এই হত্যাকাণ্ডের জন্য কাউকে না কাউকে শাস্তি পেতে হবে। লোক দেখাতে কয়েকজন তথাকথিত সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। খাশোগি পরিবার তখনও সৌদি আরবেরই অবস্থান করছিলেন। তারা 5 জন সন্দেহভাজনকে ক্ষমা করে দেন, ফলে তাদের মৃত্যুদণ্ড এড়ানো সম্ভব হয়। শেষ পর্যন্ত 2020 সালের শেষ দিকে সৌদি আরবের আদালত চূড়ান্ত রায় দেয়। 7 থেকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয় 8 জন আসামিকে। তবে সবচেয়ে আলোচিত অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করা হয়। সরকার কেবল এটুকু স্বীকার করে যে একটি ভয়ঙ্কর কাজ এবং একটি গর্হিত অপরাধ। তবে এর পেছনের প্রকৃত নির্দেশদাতা কে তা স্পষ্ট করা হয়নি। একটা সময় পর্যন্ত বিশ্ববাসীর কাছে মোহাম্মদ বিন সালমানের একজন সংস্কারক হিসেবে পরিচিতি ছিল। কিন্তু খাশোগির হত্যাকাণ্ডের ঘটনা সেই ভাবমূর্তিকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ব্যক্তিগত পর্যায়ে অনেক দেশ তাকে এড়িয়ে চলতে শুরু করে, তবে রাষ্ট্রীয় পর্যায়ে সম্পর্ক প্রায় আগের মতোই থেকে যায়। খাশোগি হত্যার কয়েক সপ্তাহ পর অনুষ্ঠিত এক G20 সম্মেলনে কিছু বিশ্ব নেতাকে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দূরত্ব বজায় রাখতে দেখা যায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। পরের বছরের ফেব্রুয়ারি মাসে পাকিস্তান ও ভারতে গিয়েও আন্তরিক সংবর্ধনা পান তিনি। আর চীনে গিয়ে $28 বিলিয়ন একটি অর্থনৈতিক চুক্তি সম্পন্ন করেন MBS খ্যাত এই সৌদি রাজপুত্র। এমনিতে সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী তুরস্ক, অর্থাৎ যে দেশের এই হত্যাকাণ্ড ঘটেছিল, তারাও সৌদি আরবের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ নেননি। হত্যাকাণ্ডের প্রায় 2 বছরের মধ্যে দেশ দুটির মধ্যে বাণিজ্য সামান্য কমলেও পুরোপুরি বন্ধ হয়নি। মূল কথা হলো তেল মানেই টাকা, আর সব কিছুই বোঝে টাকার ভাষা। বিশ্ব যতদিন সৌদি সম্পদের উপর নির্ভরশীল থাকবে, ততদিন দেশটি বিশ্ব কূটনীতির পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখতে পারবে। কিন্তু এটা ভুলে গেলেও চলবে না যে এরও একটা সীমা রয়েছে। দেশের ভেতরে বসে ক্রাউন প্রিন্স যেসব কর্মকাণ্ড চালান সেসবও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচিত হয়েছে। সে সময় লেবাননের প্রধানমন্ত্রীকে সৌদি আরবে দীর্ঘ আমন্ত্রণমূলক সফরে রাখা হয়েছিল। ঠিক একই সময়ে রিয়াদের বিলাসবহুল রিটজ কার্লটন হোটেলে একের পর এক ঢোকানো হচ্ছিল রাজপরিবারের কিছু শীর্ষস্থানীয় সদস্যকে। এটি নিঃসন্দেহে এক অসাধারণ হোটেল। বিলাসিতা শব্দটাও এই হোটেলের জন্য যথেষ্ট নয়। আপনার হাতে যদি বাড়তি 8,000 পাউন্ড থাকে, তাহলে আমি এই হোটেলের রয়্যাল স্যুটটি বুক করার পরামর্শ দিতাম। এই ধরনের একটা রুমে মরে গিয়েও শান্তি। তবে সেই সপ্তাহে কিছু অতিথি হয়তো ভাবছিলেন সেখানে তাদের থাকার সত্যি জীবনমরণ ব্যাপার হয়ে উঠেছে। এই অতিথিদের জন্য রুম বুকিং দেওয়া হয়েছিল গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে। নিজ নিজ কামরায় পৌঁছানোর আগ পর্যন্ত অনেকেই জানতেন না যে তাদের জন্য রিজার্ভেশন দেওয়া হয়েছে। আসলে সৌদি আরবে শুরু হয়েছিল এক নজিরবিহীন শুদ্ধি অভিযান। এই অভিযানের আওতায় রাজপরিবারের 11 জন প্রিন্স
এবং রাজনৈতিক, সামরিক ও বাণিজ্যিক ক্ষেত্রে প্রভাবশালী বহু ব্যক্তিকে রিজড কার্লটন হোটেলে আটকে রাখা হয়। তাদের মধ্যে ছিলেন প্রিন্স মিতেব বিন আবদুল্লাহ, যিনি এমবিএসের কাজিন এবং ন্যাশনাল গার্ডের কমান্ডার। ন্যাশনাল গার্ড রাজপরিবারের সরাসরি অধীনস্থ একটি বাহিনী। এই বাহিনীর সৈন্য সংখ্যা নিয়মিত সেনাবাহিনীর সমান। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করা এই বাহিনীর দায়িত্ব। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, এমবিএস আশঙ্কা করেছিলেন যে 15,000 সদস্যের এই বিশাল বাহিনী রাজপরিবারের আনুগত্যের প্রশ্নে টানাপোড়েন সৃষ্টি করতে পারে। সৌদি অভিজাতদের মধ্যে অনেকেই তাদের শাসক হিসেবে দেখতে চাননি। তারা হয়তো ভেবেছিলেন যে এমবিএস যেহেতু এখনও সিংহাসনে বসেনি, তাই তাকে সরানোর সুযোগ এখনও রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল। সৌদি আরবে দুর্নীতির অভিযোগ খুঁজে পাওয়া কোনো কঠিন কাজ নয়। ক্ষমতাসীনরা চাইলে সহজেই এমন দুর্নীতি খুঁজে পাবেন, আর না চাইলে কিছুই খুঁজে পাওয়া যাবে না। এই প্রক্রিয়া কয়েক সপ্তাহ ধরে চলে, তবে শেষ পর্যন্ত সফল হয়। যাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ উপস্থাপন করা হয়েছিল তাদের অনেকেই অবাক হয়ে বললেন, আশ্চর্য, কীভাবে যেন আমাদের সরকারি হিসাব থেকে মিলিয়ন মিলিয়ন ডলার উধাও হয়ে গেছে। এখন আমি সেই অর্থই রাজকোষাগারে জমা করে দিচ্ছি। প্রিন্স মিতেব একদম শুরু থেকেই হিসাবের এই ভুল বুঝতে পারেন। ভুল শুধরানোর জন্য $1 বিলিয়ন পরিশোধ করে মিটিয়ে দেন তিনি। তবে সরকার বরাবরই দাবি করে এসেছে যে এই পুরো প্রক্রিয়া আসলে দুর্নীতি বিরোধী অভিযানেরই অংশ। এমবিএস একাধিক অভ্যন্তরীণ চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করেছেন। একদিকে প্রসাদের ষড়যন্ত্র, অন্যদিকে রাষ্ট্র কাঠামোর ভেতরেও বেশ কিছু সমস্যার মুখোমুখি হচ্ছেন তিনি। এর মধ্যে সবচেয়ে স্পর্শকাতর চ্যালেঞ্জটি হলো সৌদি আরবের বৃহত্তম সংখ্যালঘু শিয়া গোষ্ঠী ক্রমবর্ধমান অসন্তোষ। সাধারণত শিয়াদের অধিকাংশই সৌদি আরবের পতন চান না, তবে সাম্প্রতিক বছরগুলোতে শিয়া সমাজের প্রধান ব্যক্তিত্বরা শিয়াদের জীবনমান উন্নয়নের ব্যর্থ হওয়ায় অনেক তরুণই চরমপন্থী শিয়া ইসলামী প্রচারকদের দ্বারা প্রভাবিত হচ্ছেন। এই চরমপন্থীরা মনে করেন পরিবর্তন আনার একমাত্র উপায় হলো বিদ্রোহ। 2011 সালে ইস্টার্ন প্রভিন্সে শিয়াদের এক আন্দোলনের দমন করা হয়েছিল ভয়াবহ নিষ্ঠুরতার সাথে। আল আওমিয়াহ শহরে সরাসরি গোলাবর্ষণ করা হয়, এমনকি পরে শহরে ঢুকে বহু ঘরবাড়িও ধ্বংস করে দেওয়া হয়। রাষ্ট্র ও শিয়া সম্প্রদায়ের মধ্যে চলমান এই উত্তেজনা নিরসনের একমাত্র পথ হলো অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে তাদের সমান মর্যাদা দেওয়া। তবে শেষের বিষয়টি সবচেয়ে কঠিন, কারণ সৌদি আরবের সংখ্যাগরিষ্ঠ ওয়াহাবি জনগোষ্ঠী শিয়াদের ধর্মত্যাগী হিসাবে দেখে। কিছু কট্টরপন্থী তো এত দূর গিয়েছে যে শিয়ারা কখনোই প্রকৃত মুসলমান হতে পারে না বলে তাদের ধারণা। এই বৈষম্যের শেকড় বহু পুরনো। এমনকি এই একবিংশ শতাব্দীতেও সৌদি আরবের শীর্ষ আলেমদের কেউ কেউ শিয়াদের অবিশ্বাসী বলে আখ্যা দিয়ে হত্যা করার বৈধ বলে ফতোয়া দিয়েছেন। স্বৈরতন্ত্রের অভিযোগ এবং নানা কঠোর সমালোচনার পরেও ক্রাউন প্রিন্স মোহাম্মদ সত্যি একজন সংস্কারক। তিনি তরুণ উপদেষ্টাদের নিয়ে একটি দল গড়েছেন। তাদের অনেকেই অনেক ক্ষেত্রে ক্রাউন প্রিন্সের মতোই আবেগপ্রবণ। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্ভবত বয়স কম হওয়ায় তারা সবাই পরিবর্তনের প্রতি বেশি উদার দৃষ্টিভঙ্গি রাখেন। এমবিএস নারীদের গাড়ি চালানোর অনুমতি দিয়েছেন, সিনেমা হলগুলো পুনরায় চালু করেছেন, ধর্মীয় বিধানকে আধুনিকতার সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছেন এবং অর্থনৈতিক পুনর্গঠনেরও চেষ্টা করছেন তিনি। হতে পারে যে তিনি আসলেই একজন নারীবাদী, শিল্প সংস্কৃতির প্রতি অনুরাগী, ধর্মীয়ভাবে উদার চিন্তার মানুষ এবং মুক্ত বাজার অর্থনীতির সমর্থক। আবার এটিও হতে পারে যে তিনি আসলে বাস্তবতা বুঝতে পেরেছেন। পরিবর্তন না আনলে অর্থনীতি ধ্বংসের মুখে পড়বে, অস্থিরতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং রাষ্ট্র ভেঙে পড়বে। আর তিনি তখন শুধু ক্ষমতাচ্যুতই হবেন না, বরং জীবনও হারাতে পারেন। এতটুকু একজন বুদ্ধিমান মানুষের বুঝে যাওয়া উচিত। 2014 সাল থেকে 2020 সালের মধ্যে তেলের দাম কমে অর্ধেক হয়ে যায়, আর সেই সঙ্গে সৌদি আরবের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $737 বিলিয়ন থেকে কমে 475 বিলিয়নে নেমে আসে। কারণ সরকার রিজার্ভের অর্থ দিয়ে বাজেটের ঘাটতি পূরণ করতে বাধ্য হয়। তেলের বাজারে ধস এবং জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ সীমিত হয়ে যাওয়ায়
অর্থ হলো পরিবর্তন দরকার। এই বাস্তবতায় দাঁড়িয়ে রাষ্ট্র থেকে দুর্নীতি নির্মূলের চেষ্টাকে যৌক্তিক মনে হতে পারে, যদিও সেটি আসলে প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দেওয়া এবং সরকারি কোষাগারে বড় অঙ্কের অর্থ ফিরিয়ে আনার একটি উপায় মাত্র। তবে এসব কর্মকাণ্ড শুধু স্বল্পমেয়াদী পরিকল্পনা নয়, বরং দীর্ঘমেয়াদী লক্ষ্যে এগিয়ে যাওয়ার একটি কর্মসূচি। এই প্রকল্পের নাম ভিশন 2030। ভিশন 2030-তে বলা হয়েছে যে সৌদি আরবের অর্থনীতিকে বহুমুখী করতে হবে। এর পাশাপাশি বিশেষ গুরুত্ব দিতে হবে প্রযুক্তি ও সেবা খাতে। সামনের কয়েক বছরের বাজেটের জন্য যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেখানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং সার্বভৌম তহবিল থেকে ক্রমান্বয়ে অর্থ ব্যয় করা হবে। সৌদি রাষ্ট্র এখনও জনগণকে উদার সামাজিক নিরাপত্তা সুবিধা দিচ্ছে, কিন্তু তেল ও গ্যাসের থেকে আয় যত দ্রুত কমতে থাকবে, সেই ব্যবস্থাপনা দীর্ঘমেয়াদে আর টেকসই হবে না। রাষ্ট্রের সামাজিক কল্যাণ ব্যবস্থা তুলে দিলে এবং উচ্চ বেকারত্ব বজায় থাকলে ব্যাপক অস্থিরতা দেখা দেওয়াটা প্রায় নিশ্চিত। এইসব মাথায় রেখে সরকারি কোষাগার সমৃদ্ধ করার জন্য পারিবারিক ধনভাণ্ডারের একটি অংশ অর্থাৎ সৌদি আরামকোর 5% শেয়ার বিক্রির পরিকল্পনা করেছে সৌদি সরকার। কোম্পানিটির মূল্য প্রায় $2 ট্রিলিয়ন বলে দাবি করেছেন তারা, কিন্তু সৌদি আরবের বাইরে খুব কম অর্থনীতিবিদই সৌদি সরকারের প্রস্তাবিত এই মূল্যায়নকে বাস্তবসম্মত বলে মনে করেন। তাদের মতে তেলের বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী কোম্পানিটির মূল্য বড়জোর $1 ট্রিলিয়নের একটু বেশি হতে পারে। ভিশন 2030 বাস্তবায়নের অংশ হিসেবে কিছু ব্যয় সংকোচনের ইতিমধ্যেই শুরু করা হয়েছে, তবে এই পরিকল্পনা এগিয়ে চলছে অত্যন্ত স্লথ গতিতে। কিছু ক্ষুদ্র প্রকল্প আবার এর মধ্যেই বাতিল করা হয়েছে। এর অংশ হিসেবে কর্মক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে সৌদিকরণ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সৌদিকরণ কথাটির অর্থ হলো বিদেশিদের বদলে স্থানীয় কর্মীদের অংশগ্রহণ বৃদ্ধি করা। নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়ার বিষয়টিও এই নীতির সঙ্গে যুক্ত। অনেক পরিবার এখনও অভিভাবক ছাড়া নারীদের বাইরে যেতে দেয় না। এই কারণে তারা সাধারণত একসঙ্গে ট্যাক্সিতে চড়ে বা বিদেশি চালকদের সাহায্য নেয়। নারীদের গাড়ি চালানোর অনুমতি দিলে পরিবারগুলোর চালক বাবদ খরচ কমবে, ফলে তাদের হাতে থাকবে বাড়তি টাকা। পাশাপাশি কর্মক্ষেত্রে সৌদি নারীদের অংশগ্রহণও বৃদ্ধি পাবে। এই সব কিছুই বিদেশি শ্রমিকদের উপর নির্ভরতা কমানোর পরিকল্পনার অংশ। সৌদি আরবে বসবাসরত বিদেশিদের সঠিক সংখ্যা স্পষ্ট নয়, তবে বিভিন্ন দূতাবাসের পরিসংখ্যান বলছে সৌদি আরবে 34 মিলিয়নের বাসিন্দার মধ্যে 12 মিলিয়নেরও বেশি বিদেশি নাগরিক। এদের মধ্যে রয়েছে 2 মিলিয়ন বাংলাদেশি, 1.5 মিলিয়ন ফিলিপিনো এবং 1 মিলিয়ন মিশরীয়। সৌদি আরবের জনসংখ্যার এই ব্যাপক বৃদ্ধি, বিদেশি শ্রমিকদের আধিক্য এবং দ্রুত নগরায়ন ঘটছে একদম সাম্প্রতিক দশকগুলোতে। আর যে গতিতে এসব ঘটছে তা বিশ্বের অন্য কোথাও কখনো দেখা যায়নি। জেদ্দা বন্দরে আমি একবার কয়েকজন জেলের সঙ্গে কথা বলছিলাম। তারা সবাই বাংলাদেশি, একজনও সৌদি নাগরিক ছিলেন না। সৌদি নাগরিকদের জীবনযাত্রা দেখার পর আমি কল্পনাও করতে পারি না যে কোনো সৌদি নাগরিক নতুন করে পূর্বপুরুষদের মতো মাছ ধরার কৌশল শিখতে আগ্রহী হবেন। দেশটিতে 24 বছরের নিচে তরুণদের মধ্যে বেকারত্বের হার 28%। তবে তার মানে এই নয় যে তারা জেদ্দা বন্দরের পাশে বসে জাল সেলাই করতে আগ্রহী হবে। বিদেশি শ্রমিকদের সৌদি নাগরিকদের দিয়ে প্রতিস্থাপন করা এবং তেল নির্ভর অর্থনীতি থেকে প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে উত্তরণের প্রচেষ্টা এক প্রকার জুয়া খেলা। দেশটির রক্ষণশীলরা এটি এমন সৌদি আরব চান না। এর পরিবর্তন দেশটির ধর্মীয় ও গোত্রগত পরিচয়কে চ্যালেঞ্জ ছড়ে দিতে পারে। এই পরিকল্পনার কারণে ইতিমধ্যে আঞ্চলিক বৈষম্যের আশঙ্কা দেখা দিয়েছে। সৌদি আরবের 13টি প্রশাসনিক অঞ্চলের মধ্যে বিনিয়োগের বেশিরভাগ অংশ ধাবিত হচ্ছে মূল দুটি অঞ্চলের দিকে, রিয়াদ ও জেদ্দা। যদি এই প্রবণতা অব্যাহত থাকে তাহলে শিয়া প্রধান পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং ইয়েমেন সীমান্তবর্তী অঞ্চলগুলো প্রশ্ন তুলতে পারে যে এই ভিশন আমাদের জন্য কী বয়ে আনছে।
এই বঞ্চনার অনুভূতি কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাদের সম্পর্কের বন্ধন আরও দুর্বল করে দিতে পারে। মেগা প্রকল্পগুলো ধীরে ধীরে নির্ধারিত সময়সীমা থেকে পিছিয়ে পড়ছে। লোহিত সাগরের উপকূলে নিয়ম নামে $500 বিলিয়ন একটি আধুনিক শহর তৈরির পরিকল্পনার ব্যাপক উৎসাহের সঙ্গে ঘোষণা দিয়েছেন এমবিএস। এই শহরটি হওয়ার কথা ছিল প্রযুক্তির এক বিস্ময়কর আধার, যেখানে টেকসই জ্বালানির মাধ্যমে শহর পরিচালিত হবে, থাকবে চালকবিহীন গাড়ি, দৈনন্দিন কাজের অংশ সামলাবে রোবটরা এবং নারী পুরুষগণ অবাধে মেলামেশা করতে পারবে। এই ধরনের স্বপ্ন আকর্ষণীয় হলেও 2030 সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা খুবই কম। সময় যত গড়বে এই প্রকল্পের পিছিয়ে পড়া সৌদি আরবের সরকারের জন্য আরও বিব্রতকর হয়ে উঠবে। এরই মধ্যে কোভিড-19 মহামারীর কারণে বাজেটের বড় ধাক্কা লেগেছে। 2020 সালে হজ পালন করার অনুমতি পেয়েছিল কেবল অল্প সংখ্যক সৌদি নাগরিক। বিদেশি হজযাত্রীদের প্রবেশ নিষেধ থাকায় কোভিড সংক্রমণ চলাকালে দেশটি প্রায় $12 বিলিয়ন রাজস্ব হারিয়েছে। তবে অর্থনৈতিক দিক থেকে সবকিছু এতটা মন্দও নয়। বিশ্বব্যাপী শিল্প খাতে চাহিদা, এমনকি অস্থায়ীভাবে বৃদ্ধি করা তেলের দাম আবারও বাড়তে পারে, যা কিনা স্বল্পমেয়াদে হলেও সৌদি আরবের জন্য স্বস্তির কারণ হতে হবে। আর দীর্ঘমেয়াদে সৌদি আরব এখনও জ্বালানি বাজারে নিজেদের আধিপত্য ধরে রাখার মতো অবস্থানে আছে। দেশটি ধীরে ধীরে অর্থনৈতিক তেল নির্ভরতা থেকে মুক্ত করার চেষ্টা করছে বটে, তবে এই বাজারে শক্ত অবস্থান ধরে রাখলে বর্তমানে আর্থিক ক্ষতি কিছুটা হলেও উঠিয়ে আনা সম্ভব হবে। এদিকে বিশ্ব যখন ধীরে ধীরে তেলের উপর নির্ভরতা কমাচ্ছে, তখন সৌদি আরবের অভ্যন্তরীণ তেল ব্যবহার ক্রমশ বাড়ছে। দেশটি তার উৎপাদিত মোট তেলের 1/4 নিজেরাই ব্যবহার করে। এই বিষয়টি সৌদি সরকারের আয়ে বড় ধরনের প্রভাব ফেলে। পেট্রোল এবং বিদ্যুৎ সৌদি জনগণকে এমন এক দামে সরবরাহ করা হয় যা উন্নত বিশ্বের সর্বনিম্ন মূল্যের তুলনায়ও অনেক কম। পরিবেশের বিষয়টি চিন্তা না করলে এটি সৌদি নাগরিকদের জন্য একটা বিশাল সুবিধা। প্রচণ্ড গতিতে এসইউভি চালিয়ে বাড়ি ফেরা বা এসি চালু রেখেই পুরো উইকেন্ড বাইরে কাটিয়ে দিয়ে আসা তাদের জন্য খুবই স্বাভাবিক ঘটনা। সৌদি আরব বিশ্বের ষষ্ঠ সর্বোচ্চ তেল ভোক্তা দেশ। তেল পুড়িয়েই দেশটির বিদ্যুতের 40% উৎপাদিত হয়, আর বিদ্যুতের মোট 70%ই ব্যয় হয় শীতাতপ নিয়ন্ত্রণে। যারা গ্রীষ্মের তীব্র গরমে সৌদি আরব যান, তাদের জন্য একটি পরামর্শ হলো হোটেলে ঢোকার আগে একটি গরম কাপড় হাতে নিন, কারণ হোটেলগুলোর একটা প্রবণতা হলো ভেতরের পরিবেশটাকে বাড়াবাড়ি রকমের শীতল করে রাখা। তবে আগামী কিছুদিন সৌদি আরবের জন্য তেল পোড়ানোটা বাধ্যতামূলক। আলো জ্বালানো বা এসি চালু করার জন্য তারা যদি তেল খরচ নাও করে, তবুও তাদের পানীয় জল উৎপাদনের জন্য তেল পোড়াতেই হবে, কারণ তাদের হাতে আর কোনো বিকল্প নেই। দেশটির রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ডিস্যালিনেশন বা লবণাক্ত পানি পরিশোধন ব্যবস্থা। এই পদ্ধতিতেই দেশটি তাদের অভ্যন্তরীণ চাহিদার বড় অংশ মেটায়। বিশাল আকারের এই ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো চালাতে প্রয়োজন হয় বিপুল পরিমাণের বিদ্যুৎ, আর তা আসে মূলত তেল থেকে। নদীহীন এই দেশে লবণাক্ত জল পরিশোধনই পানীয় জলের একমাত্র বাস্তবসম্মত সমাধান। তবে এটি অত্যন্ত ব্যয়বহুল এবং পরিবেশের জন্য ব্যাপক ক্ষতিকর। লবণাক্ত পানির বিকল্প খুঁজতে সৌদি সরকার প্রথমে নিজেদের প্রধান জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকোর দ্বারস্থ হয়েছিল। এই অয়েল জায়ান্ট তাদের প্রযুক্তিগত দক্ষতা ব্যবহার করে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে মরুভূমির নিচে লুকিয়ে থাকা বিশাল ভূগর্ভস্থ পানির মজুদ খুঁজে বের করে। 20 শতকের মাঝামাঝি সময়ে এখান হতে বিপুল পরিমাণে পানি ছিল যে তা দিয়ে আমেরিকার লেক ইরির মতো একটা হ্রদ ভরানো সম্ভব হতো, কিন্তু সেচ ব্যবহার করে অতি চাষাবাদ এবং অনিয়ন্ত্রিত পানি উত্তোলনের ফলে এই মজুদ দ্রুত কমে আসছে। অন্যদিকে পর্যাপ্ত বৃষ্টিপাত না থাকায় এই পানির স্তর পূরণ হওয়ার সুযোগ পাচ্ছে না। এই সেচ নির্ভর কৃষি জমিগুলো দেশীয় এবং আন্তর্জাতিক বাজারের জন্য খাদ্যশস্য এবং পশুপালন করে থাকে। তবে উৎপাদিত পণ্যের দাম অত্যন্ত কম, আর এটা সম্ভব হচ্ছে কেবল পানিতে সরকারি ভর্তুকি থাকার কারণে। কৃষকদের মধ্যে পানির সাশ্রয়ী ব্যবহারের কোনো প্রবণতা নেই, কারণ এটি তাদের কাছে খুবই সস্তা। এটি একটি সস্তা সম্পদ।
কিন্তু রাষ্ট্রের জন্য এটি অত্যন্ত ব্যয়বহুল। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই ভূগর্ভস্থ জলাধারের প্রায় 4/5 ইতিমধ্যে খরচ হয়ে গেছে এবং 2030-এর দশকের মধ্যেই এটি পুরোপুরি নিঃশেষ হয়ে যেতে পারে। তেলের রাজস্ব দিয়ে এতদিন এই ভর্তুকি চালানো সম্ভব হয়েছে, কিন্তু যখন দেশে পানিই থাকবে না এবং কৃষির উৎপাদনও প্রায় অসম্ভব হবে না, ফলে বিদেশে কৃষি পণ্য রপ্তানিও স্বপ্ন ফিকে হয়ে যাবে। তখন দেশীয় বাজারে খাদ্যদ্রব্যের দামও বেড়ে যাবে দ্রুত। বিষয়টি সাধারণ সৌদি নাগরিকদের জন্য উদ্বেগের একটি বড় কারণ হয়ে দাঁড়াবে। এই পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার ফসল উৎপাদনের ধরনে পরিবর্তন আনতে চাইছে। বিশেষ করে গমের উৎপাদনে উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার পরিকল্পনা করছে সরকার, কারণ গম অত্যন্ত পানি নির্ভর একটি ফসল। একই সঙ্গে দেশের সার্বভৌম সম্পদ তহবিলের সভারেন ওয়েলথ ফান্ডের একটি অংশ ব্যয় করা হচ্ছে বিদেশে কৃষি জমি কেনার পেছনে। এর উদ্দেশ্য হলো অন্য দেশে ফসল উৎপাদন করে সৌদি আরবের খাদ্য চাহিদা মেটানো। বিদ্যুৎ খাতে সরকারি ভর্তুকির কারণে জনগণ যত বেশি বিদ্যুৎ ব্যবহার করে, সরকারের ব্যয়ও তত বেশি বেড়ে যায়। এই চক্র থেকে বেরিয়ে আসতে নবায়নযোগ্য জ্বালানিতে ব্যাপক বিনিয়োগ করছে সৌদি সরকার। দেশের অর্থনীতি বহুমুখীকরণের কাজ শুরু হয়ে গেছে। টেসলার 5% মালিকানা কিনেছে সৌদি আরব। পাশাপাশি জেনারেটর মোটরসের বৈদ্যুতিক গাড়ি তৈরির পরিকল্পনা এবং বিশ্বের বিভিন্ন নবায়নযোগ্য জ্বালানির উদ্যোগে বিপুল পরিমাণে বিনিয়োগ করছে তারা। দেশের অভ্যন্তরেও সৌদি সরকার বড় বড় পরিকল্পনা করছে। তারা আশা করছে 2030 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে কমপক্ষে 7% বিদ্যুৎ উৎপাদন করবে, যার বেশিরভাগই আসবে সৌরশক্তি থেকে। তাদের দাবি, এই নবায়নযোগ্য জ্বালানি খাত অন্তত 7,50,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। সৌদি আরবে ইতিমধ্যে সৌর প্যানেল তৈরির কারখানা আছে, প্যানেল স্থাপনের জন্য বিশাল জায়গা আছে, আর রয়েছে প্রচুর রোদ। শুধু তাই নয়, সৌদি আরবের সূর্যালোক ও গুণগত মানও অত্যন্ত উচ্চমানের, কারণ দেশটির বিশ্বের অন্যতম বেশি সৌর বিকিরণের প্রাপ্ত অঞ্চলগুলোর মধ্যে পড়ে। সৌদি আরবের সরকার আরও উচ্চবিলাসী লক্ষ্য স্থির করেছে। 2032 সালের মধ্যে সৌরশক্তির অবদান 20% উন্নীত করার পরিকল্পনা করেছে দেশটি। ব্যবসায়িক ভাষায় একে বলা হয় একটি আগ্রাসী লক্ষ্য। তবে সৌদি সরকারের সৌরশক্তি সংক্রান্ত ঘোষণাগুলো ঐতিহাসিক মুহূর্ত হিসেবে প্রচার করা হলেও বাস্তবে এই উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনাগুলোর বাস্তবায়নে জটিলতা দেখা দিয়েছে। আমলাতান্ত্রিক জটিলতা এবং প্রযুক্তিগত সমস্যার কারণে কিছু প্রকল্প স্থগিত হয়ে গেছে, আবার কিছু নতুন প্রকল্প পুরোপুরি বেঁচতে গেছে। তবে সৌদি কর্তৃপক্ষ ভালো করেই জানে যে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এই সময় দ্রুত ফুরিয়ে আসছে। অর্থনৈতিকভাবে সৌদি আরবকে একটি ভারসাম্য বজায় রাখতে হচ্ছে। একদিকে প্রয়োজন তেলের উপর নির্ভরতা কমানো এবং একই সঙ্গে তেল নির্ভর ভর্তুকিগুলো হঠাৎ করে প্রত্যাহার না করে জনগণের উপর অর্থনৈতিক চাপ এড়ানো। নবায়নযোগ্য জ্বালানি, বৈদেশিক বিনিয়োগ, পর্যটন এবং লোহিত সাগরের বন্দর অবকাঠামোর উন্নয়ন এই রূপান্তরকে সহজ করে তুলতে পারে। তবে তেলের উপর ভর করে গড়ে ওঠা বিশাল অর্থনীতিকে সম্পূর্ণ নতুন পথে নিয়ে যাওয়াও এক বিশাল চ্যালেঞ্জ। কৌশলগতভাবে সৌদি আরবকে আগামী বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গেই থাকতে হবে, যদি না যুক্তরাষ্ট্র নিজেই সম্পর্ক থেকে সরে আসে। মার্কিন নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া সৌদি আরবের সমুদ্রসীমা অরক্ষিত হয়ে যাবে। পারস্য উপসাগর ও লোহিত সাগর উভয়ই সংকীর্ণ। উভয় সাগরের প্রবেশদ্বারেই কৌশলগত চোক পয়েন্ট হিসাবে রয়েছে হরমুজ প্রণালী ও বাবেল মানদেব প্রণালী। তার উপর সৌদি আরবের নৌবাহিনী একদমই শক্তিশালী নয়। তাই যুক্তরাষ্ট্র পাশে না থাকলে যে কোনো বৈরী শক্তি চাইলেই দেশটির রপ্তানি পথ বন্ধ করে দিতে পারে। সেই ক্ষেত্রে ভারত মহাসাগর কিংবা সুয়েজ খালের মাধ্যমে বিশ্ববাজারে পৌঁছানো কঠিন হয়ে পড়বে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সম্পর্ক বজায় রাখলেও সৌদি আরবের সঙ্গে চীনের অর্থনৈতিক
সম্পর্ক ক্রমেই আরও শক্তিশালী হয়ে উঠেছে। চীন ইতোমধ্যে সৌদি আরবকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। গত কয়েক বছরে চীনে সৌদি আরবের তেল রপ্তানি বেড়েছে ব্যাপকভাবে। চীনা প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ের সঙ্গে 5G প্রযুক্তি নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব, যা মধ্যপ্রাচ্যের হুয়াওয়ের হাতে আসার 12টি প্রধান চুক্তির একটি। এর অন্যতম কারণ হলো ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো মানবাধিকার ইস্যুগুলোকে গুরুত্ব দেয় না চীন। একমাত্র ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখা নিয়েই তাদের যত মাথা ব্যথা। মধ্যপ্রাচ্যের অন্যতম রাজনৈতিক বিশ্লেষক মিনা আল ওরাইবি এই প্রসঙ্গে বলেছেন যে রাষ্ট্রীয় পুঁজিবাদের চীনা মডেল অধিকাংশ আরব রাজনৈতিক নেতার কাছেই আকর্ষণীয়। এই অঞ্চলের বেশিরভাগ সরকার রাজনৈতিক উদারনীতি ছাড়াই অর্থনৈতিক উদারনীতি পরিচালনা করতে চায়। এই কারণে গত 2 দশক ধরে মধ্যপ্রাচ্যে চীনের মডেলকে সফল হিসেবে বিবেচনা করা হয়। সাম্প্রতিক বছরগুলোতেও ভবিষ্যতের গতিধারা আবারও বুঝে নিয়েছে সৌদি আরব। ইসরায়েলের বিরুদ্ধে তাদের মৌখিক আক্রমণ অনেকটাই কমে এসেছে। ধীরে ধীরে ইসরায়েল ও সৌদি সম্পর্কে ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠেছে, যেন ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার পথ প্রস্তুত থাকে। একসময় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের শর্ত ছিল স্বাধীন ফিলিস্তিনকে রাষ্ট্র প্রতিষ্ঠা করা, কিন্তু এখন সেই শর্ত আগের মতো বাধ্যতামূলক নয়। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সেই আরব নেতাদের মধ্যে একজন যারা মনে করেন যে ফিলিস্তিনিরা আসলে আপোষ করতে রাজি নয়। ফিলিস্তিনিদের অনড় অবস্থানের প্রতি ধৈর্য হারিয়েছেন তিনি। তবে তিনি নিজে এই বিষয়ে অগ্রণী ভূমিকা নিতে চাননি, বরং অন্যদের সামনে এগিয়ে যেতে দিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের ডি ফ্যাক্টো শাসক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে এমবিএসের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। 2020 সালেই আরব আমিরাতের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে নেয়। একই পথে হাঁটেন বাহরাইনও। বাদশাহ সালমান এই পদক্ষেপের বিরোধিতা করলেও এমবিএস মনে করেন তরুণ সৌদিরা আগের প্রজন্মের মতো এই ইস্যুতে ততটা আগ্রহী নয়। এদিকে ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি এবং মরুভূমিকে চাষযোগ্য করে তোলার সক্ষমতা উপসাগরীয় দেশগুলোর জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে। তাছাড়া ইরান থেকে আসা সম্ভাব্য হুমকির কথাও বিবেচনা করতে হয়। ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেতে আগ্রহী উপসাগরীয় দেশগুলো। এই আরব ইসরায়েল মৈত্রীর মধ্যপ্রাচ্যের নীতির এক ঐতিহাসিক পরিবর্তন, যা বেশিরভাগ মধ্যপ্রাচ্য বিশ্লেষকের পূর্বাভাসকে ভুল প্রমাণিত করেছে। তারা বলেছিলেন যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত কোনো আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না, কিন্তু আরব দেশগুলো যখন ফিলিস্তিনের মতো একটি ছোট্ট ভূখণ্ডের দিকে তাকিয়েছিল, তখন বাকি বিশ্ব এগিয়ে যাচ্ছিল। বাইডেন প্রশাসনের আমলেও এই বাস্তবতা বদলাবে মনে করে হবে না। তিনি হয়তো পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের ব্যাপারে কঠোর অবস্থান নিতে পারেন, কিন্তু ইসরায়েল আরব সম্পর্কের নতুন এই বাস্তবতাকে উল্টে দেওয়ার কোনো কারণ নেই। সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে যে চুক্তি হতে যাচ্ছে, সে কথা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান খুব ভালো করেই জানতেন। তবে তার পিতা বাদশাহ সালমানকে বিষয়টি তখনও জানানো হয়নি। এমবিএস চুক্তিটিকে অনুমোদন দিয়েছিলেন কারণ একদিকে ক্ষমতা ধরে রাখার জন্য তাকে প্রতিদিনের রাজনৈতিক কৌশল ঠিক করতে হয়, আর অন্যদিকে তার দৃষ্টি থাকে ভবিষ্যতের দিকে। আরব জাতীয়তাবাদের বিষয়েও সৌদি আরব সবসময় বাস্তববাদী এবং সোজাসাপটা অবস্থান নিয়েছে। সমগ্র আরব বিশ্বকে একত্রিত করে একটি বৃহৎ রাষ্ট্র গঠনের ধারণা কখনোই সৌদি শাসকদের আকৃষ্ট করেনি। 1960 ও 1970-এর দশকে মিশর, সিরিয়া ও অন্যান্য দেশগুলোর বুদ্ধিজীবী ও রাজনীতিবিদরা প্যান আরব ধারণাকে এগিয়ে নিচ্ছিলেন। তখন সৌদি রাজপরিবার এর বিরোধিতা করেছিল। উল্টো জনগণের মধ্যে রাজতন্ত্রের প্রতি আনুগত্য জোরদার করার চেষ্টা চালিয়েছে সৌদি আরব। গণতন্ত্রের প্রতিও তাদের আগ্রহ কম, কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে যদি ভুল নেতা নির্বাচিত হয়ে যায় তবে রাজপরিবারের জন্য হুমকি হয়ে উঠতে পারে। সৌদি আরব স্বয়ং আরব অঞ্চলের জন্য একটি শিথিল অর্থনৈতিক ও রাজনৈতিক ফোরাম গঠন করতে আগ্রহী। এই ফোরামে স্বতন্ত্র রাজ্যগুলো তাদের নিজস্ব শাসন ব্যবস্থা অক্ষুণ্ণ রেখে রাষ্ট্র পরিচালনা করবে। এই নীতির অংশ হিসেবে
1981 সালে সৌদি আরব উপসাগরীয় সহযোগিতা পরিষদ গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি গঠনের মূল উদ্যোক্তা ছিল। সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের অন্যান্য সদস্যরা হলো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, ওমান ও কাতার। এই সংগঠনের মূল লক্ষ্য ছিল উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে বাণিজ্য সহজতর করা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। এই অবস্থান বজায় রেখেই সৌদি আরব এগিয়ে যাচ্ছে মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030-র দিকে। কিন্তু এমবিএসের এই পথ চলা মোটেও সহজ নয়। তিনি একদিকে সংস্কারের জন্য সংরক্ষণবাদিতার মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করছেন, আবার অন্যদিকে আপেক্ষিক উদারনীতির সঙ্গে দমননীতির মিশ্রণ ঘটাচ্ছেন। রাজপরিবারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলো আঞ্চলিক পরিচয়ের উত্থান। সৌদি শাসকরা কখনোই আঞ্চলিকতাকে খুব বেশি শক্তিশালী হতে দেয়নি, কারণ এতে রাষ্ট্রীয় সংহতি বিঘ্নিত হতে পারে। কিন্তু বাস্তবতা হলো দেশটির বিভিন্ন অঞ্চলের নিজস্ব সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিচয় রয়েছে এবং তারা রাষ্ট্র পরিচালনায় নিজেদের মতামতের প্রতিফলন দেখতে চায়। বিশেষত ইস্টার্ন প্রভিন্স ও ইয়েমেনের সীমান্তের শিয়া সম্প্রদায়ের বিচ্ছিন্নতাবাদী মনোভাব সৌদি আরবের জন্য একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংকট। এই অঞ্চলে অস্থিতিশীলতা বাড়লে তা শুধু অর্থনৈতিক ক্ষতির কারণই হবে না, বরং দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে। অসন্তোষের অনেক সময় সুপ্ত অবস্থায় থাকে, অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়লে কিন্তু যে কোনো মুহূর্তে একটি বড় ঘটনা সহিংসতার সূত্রপাত ঘটাতে পারে। তাই সৌদি শাসক গোষ্ঠী প্রতিনিয়ত এই বিষয়কে সামাল দিতে হয়। এমবিএস জনগণের সামনে একটি নতুন সামাজিক চুক্তির প্রস্তাব রেখেছেন। এই চুক্তির অধীনে তারা একটি কম আমলাতান্ত্রিক এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র পাবে। পাশাপাশি তারা এমন একটি অর্থনীতি পাবে যা ধীরে ধীরে তেলের উপর নির্ভরতা কমিয়ে টিকে থাকতে পারবে। এর সাথে তারা এমন কিছু বিনোদনেরও সুযোগও পাবে যা আধুনিক বিশ্বে সাধারণ ব্যাপার হলেও সৌদি আরবের জন্য এতদিন নিষিদ্ধ ছিল। তবে এর বিনিময়ে জনগণকে পরিশ্রম করতে হবে। তাদেরও এটা বুঝতে হবে যে তারা যে ভর্তুকিগুলো এতদিন পেয়ে এসেছে তার অনেকটাই ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। ধর্মীয় রক্ষণশীলদের ও নতুন বাস্তবতা মেনে নিতে হবে। তারা নিজেদের মতো করে ধর্মচর্চার স্বাধীনতা পাবে, কিন্তু সমাজের উপরে তাদের নিয়ন্ত্রণের হ্রাস আলগা করতে হবে। দেশের আধুনিকায়ন এবং টিকে থাকার জন্য এটি অত্যন্ত জরুরি। সৌদি আরব হয়তো তার ঐতিহ্যবাহী ওয়াহাবি মতবাদ রপ্তানি করাও সীমিত করবে, কারণ বিশ্ব অর্থনীতিতে সৌদির গুরুত্ব কমে গেলে আন্তর্জাতিক মহলও এই মতবাদকে নিয়ে আগের মতো সহনশীল থাকবে না। আসলে ওয়াহাবি মতাদর্শ থেকেই ওসামা বিন লাদেন এবং আইএসের মতো চরমপন্থী গোষ্ঠীগুলোর জন্ম হয়েছিল। সমস্যা হলো এই ধরনের পদক্ষেপ সৌদি রাজপরিবার এবং ওয়াহাবি আলেমদের মধ্যে প্রায় 300 বছর আগে স্থাপিত ঐতিহাসিক চুক্তিকে ভেঙে দেওয়ার সমান। সৌদি আরবের প্রতিষ্ঠাতা ইবনে সৌদ জনগণকে একটি সহজ চুক্তির ভিত্তিতে শাসন করেছিলেন। তারা রাজপরিবারের প্রতি আনুগত্য দেখাবে আর এর বিনিময়ে তেল থেকে প্রাপ্ত অর্থ তাদের একটি স্বাচ্ছন্দ্যময় জীবন এনে দেবে। এমবিএস দিচ্ছেন এই চুক্তির একবিংশ শতাব্দীর সংস্করণ, তবে এতে তেলের ভূমিকা ক্রমশ কমে যাচ্ছে। এই সংস্কার যদি বাস্তবায়িত না হয় এবং বিশ্ব যদি একসময় সম্পূর্ণভাবে তেল নির্ভরতা থেকে সরে আসে, তাহলে সৌদি আরব বিশ্বকে তখন কি দেবে? শুধু বালি? সৌদি আরবের নেতৃত্বে এখন দরকার একটি নতুন সমাজ, নতুন অর্থনীতি এবং কার্যকর একটি সামরিক বাহিনী গড়ে তোলা। এখনও আমেরিকা সৌদি আরবের নিরাপত্তার গ্যারান্টি দিয়ে চলছে, কারণ তেল এখনও বিশ্ব অর্থনীতির জন্য অপরিহার্য। কিন্তু ভবিষ্যতে যখন সৌদি আরব শুধু সৌর বিদ্যুৎ উৎপাদন করবে, তখন সেই সোলার প্যানেল রক্ষা করতে হয়তো কেউই তেমন আগ্রহী থাকবে না। ধন্যবাদ সবাইকে।